থাম্বনেলটা চেঞ্জ করে দিবি। হ্যালো গাইজ, আজ আমরা চলে এসেছি তোমাদের এবিটি এর আমাদের দেখবে প্রথম মডেলটা করানো হয়েছিল, আমাদের সেকেন্ড আর থার্ড নম্বর মডেল নিয়ে আমরা চলে এসেছি। দেখা যাক তার সলিউশনটা আমরা করব। দেখো, এই মডেলটা হচ্ছে আমাদের তোমাদের এসসি পেজের 34, যেটা তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখে নেব, যে কোশ্চেনগুলোকে এক একটা করে আমরা সলভ করব এবং তার ডেসক্রিপশনগুলো প্রতিটা অপশনের আলোচনা করব আমরা। দেখা যাক প্রথম কোশ্চেনটা কি বলেছে। দেখো, বলছে বিবৃতি এতে কি বলছে, রজচক্রের মাঝামাঝি সময় অভিলেশন ঘটে, একটা বলেছে। আর একটা বলেছে, আরে রজচক্রের 14তম দিনে এলিজের মাত্রা সর্বাধিক হয়, যা গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট নির্গমনে সাহায্য করে। তো এই জন্য আমরা একটা জিনিস জানবো, এখানে একটা জিনিস দেখে নেব। যদি আমরা মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে যাই, মেনস্ট্রুয়াল সাইকেলের যে ডে গুলো ছিল সেটা কিভাবে ছিল, 2 to 5 ডেজ একটা, একটা ছিল 6 to 13 ডেজ একটা, একটা 14, আর একটা ছিল 15 to 28 ডেজ। এইবার প্রত্যেকটাকে আলাদা আলাদা ফেজে ভাগ করা হয়। এই 1 নম্বর ফেজটাকে কি বলা হয়, মেনস্ট্রুয়াল ফেজ। কি বলা হয় এটাকে, মেনস্ট্রুয়াল ফেজ। 6 to 13টাকে কি বলবো আমরা, পলিফারেটিভ ফেজ। কি বলবো এটাকে আমরা, পলিফারেটিভ ফেজ। এই 14তম দিন যেটা, এটাকে আমরা বলি কি, ডিম্ব নিঃসরণ দশা। এইবার এখানে একটা কথা বলি, একটা মেনস্ট্রুয়াল সাইকেলের যে টাইমিংটা, সেই টাইমিংটা 28 ± 2 ডেজ। তাহলে যদি আমরা 28 ডেজ ধরে করে চলি, তার মিডিল টাইম হবে 14 ডেজটা। তাহলে 14তম দিনে কি হয়, ডিম্ব নিঃসরণ হয়ে থাকে। দেখো, তাহলে এখানে আমরা একটু যদি দেখে নিই, দেখো প্রথমটাই বলেছিল রজচক্রের মাঝামাঝি সময়ে ওভুলেশন ঘটে। এই যে আমরা এখনই বললাম, এই যে ডিম্ব নিঃসরণ যেটা, এটাকে আমরা কি বলি, ওভুলেশন। তাহলে কততম দিনে ঘটেছে, 14তম দিনে। তাহলে এই কোশ্চেনটা দেখো, প্রথম অ্যান্সার, প্রথমটা আমাদের কি আছে, সত্য আছে। বলছে রজচক্রের 14তম দিনে এলএইচের মাত্রা সর্বাধিক হয় এবং ওসাইট নির্গমন হয়। আমরা এখান থেকে বুঝে যাচ্ছি, যেহেতু ডিম্ব নিঃসরণ হচ্ছে মানে ওভাম তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা 14তম দিনে। এটাও ঠিক, হ্যাঁ। এখানে মনে রাখবে এটাকে কি বলা হয়, এই দশাটাকে বলা হয়, এই সময় এই টাইমিংটাকে বলা হয় এলএইচ সার্জ। কি বলা হয় টাইমিংটাকে, এলএইচ সার্জ। নেক্সট, তাহলে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই পার্টটাও ঠিক, এই পার্টটাও ঠিক। তাহলে আমরা কোন অপশনটা করে নেব, দেখো এখান থেকে আমরা করে নেব কোনটা, অপশন এ। এইবার নেক্সট পার্টটা যাবো, নেক্সট কোশ্চেনটায়। তো এখানে আমরা কিছু জিনিস জানবো। প্রত্যেকটা অপশনগুলোকে আগে আমাদের কিন্তু সিম্পলিফাই করতে হবে, তবে আমরা এটা জিনিসটা বুঝতে পারবো। দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটি অটোগেমির সমতুল্য কিন্তু বলছে বাহকের প্রয়োজন হয়। ফার্স্ট কথা, যদি অটোগ্যামি টার্মটা ইউজ হয় তাহলে সেক্ষেত্রে চলে যায় সেলফ পলিনেশন, কিন্তু এখানে বলছে বাহক, আর আমরা জানি বাহকের ক্ষেত্রে ইউজ হয় কি, ক্রস পলিনেশন। তাহলে এই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল কোশ্চেনটা হলেও কিন্তু এটা বলা যায়। কিভাবে এটাকে, আমরা আগে এক একটা পার্টকে দেখব। দেখো, প্রথমে আছে গ্যাটেনোগ্যামি। গ্যাটেনোগ্যামি মানে কি, আমরা জানি যেখানে কি একটাই গাছ, একটা গাছ কিন্তু দুটো আলাদা ফুল। তাহলে এই ক্ষেত্রে দেখো একটাই গাছ, যখন একটাই গাছ ইউজ হচ্ছে তখন আমরা তাকে কি বলতে পারি, সেলফ। যখন দুটো ফুল ইউজ হচ্ছে তখন তার ক্ষেত্রে কিন্তু এজেন্টের অনেক সময় প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে এখানটায় মানে আমরা কি বলতে পারবো, ক্রস পলিনেশন। অর্থাৎ দেখো এখানে সেলফ পলিনেশন ইউজ হয়েছে, ক্রস পলিনেশন ইউজ হয়েছে। ক্রসের জন্য কে, আমরা বলছি এজেন্ট কে ইউজ হয়েছে। তাহলে আমরা এটার অ্যান্সার কিন্তু একদম ডাইরেক্ট বলে দিতে পারি কি, গ্যাটেনোগ্যামি। এখানে ক্লিস্টোগ্যামি, মনে রাখবে ক্লিস্টোগ্যামি মানে কি, এগুলো সব যত বদ্ধ প্রকৃতির ফুল, সব ফুলগুলোর মধ্যে পরাগযোগ সেলফ পলিনেশনের মাধ্যমে হয়, সেই ঘটনাটাকে কি বলা হয়, ক্লিস্টোগ্যামি। অ্যাপোগ্যামি কি, অ্যাপোগ্যামি হচ্ছে এক ধরনের
অযৌন জনন বলতে পারি আমরা, যেটা কি লিঙ্গধর দশার উদ্ভিদ থেকে রেণুধর দশার উদ্ভিদ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? অ্যাপোগ্যামি। মানে আলটিমেট এটাকে যদি আমরা বলি এন থেকে টুইন জীব তৈরি হওয়ার একটা পদ্ধতি। জেনোগ্যামি কি? জেনোগ্যামির ক্ষেত্রে আমরা জানি দুটো কি হবে, দুটি উদ্ভিদ ভিন্ন হবে, মানে আলাদা আলাদা দুটি উদ্ভিদের মধ্যে পরাগযোগকে আমরা কি বলবো? জেনোগ্যামি। তাহলে এরপর আমরা দেখবো নিচের কোশ্চেনটা। তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল আমাদের কাছে? এটার অ্যান্সার হয়ে গেল কি? গ্যামেটোগ্যামি। দেখা যাক পরেরটার। দেখো পরের কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা দেখতে যাই, আগে কোশ্চেনটাকে দেখে নেবো কি বলেছে। দেখো কি বলছে 3 নম্বরটা, বলছে নিম্নলিখিত কোন উৎসেচকটি শুক্রাণু দ্বারা নিঃসৃত হয়? কি বললাম? বলছে শুক্রাণু দ্বারা নিঃসৃত হয় কোন উৎসেচকটি। ঠিক আছে, তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এটা আমার অনলাইন ক্লাস চললেও এখানে কিন্তু অফলাইনে আমার অনেক ছাত্রছাত্রী বসে আছে, তো তাদের মাধ্যমে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখে যাও। এরকম প্রতিটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলোচনা করব, তার সাথে প্রতিটি যে অপশন আছে তোমাদের প্রতিটি অপশন কিন্তু আমরা আলোচনা করব। তো দেখা যাক এই কোশ্চেনটা, দেখি আমার অফলাইনে যারা বসে আছে তাদের কাউকে দিয়ে সলভ করব। অনিমেষ উঠে আসো। 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এই অপশনটা কেন হবে না, কেন হবে না? এটা হয় না, তো এইটার কাজ কি? ট্রিপসিনের কাজ কি? এই উৎসেচকটা সম্পর্কে আমরা কোথায় পড়েছি? তোমরা যদি কেউ পারবে তো অ্যান্সার দিতে পারো। এই ট্রিপসিনটা আমরা কোথায় পড়েছি? এটা তোমাদের প্রয়োজন নেই, এটা একটা অন্য পার্ট। তো কোথায় পড়েছি এই পার্টটা আমরা? ইয়েস, ভেরি গুড। তোমরা যারা যারা জয়েন্ট আছো তারা তারা অ্যান্সারগুলো দিবে। আমাদের অনিমেষ বলছে এটা পরিপাকে ছিল। হ্যাঁ, এটা পরিপাকে ছিল। পেপসিনকে পেপসিনজেনে পরিণত করে হচ্ছে কে? এই ট্রিপসিন, প্রোটিন ভঙ্গনকারী একটা উৎসেচক। যাও চলে যাও। এই হেলিকেজটা কি এটা একটু বলবো আমরা। আমাদের ডিএনএ রেপ্লিকেশন বলে একটা ব্যাপার আছে, ডিএনএ রেপ্লিকেশন। সেই ডিএনএ রেপ্লিকেশনে একটা উৎসেচক ইউজ হয়, একটা তার নাম হচ্ছে হেলিকেজ। নেক্সট পরেরটা চলে যাবো। বলছে ডিম্বক আর ফিউনিকুলাসের সংযোগস্থলে কি অবস্থান করে? প্রথমেই বলবো প্লাসেন্টা তো একদম ভিতরে থাকে, এটা কখনো থাকতে পারে না, প্লাসেন্টা বা অমরা। তারপরেরটা দেখবো হাইলাম। হ্যাঁ, ডিম্বক আর ফিউনিকুলাসের একদম মাঝে অবস্থান করে কে? হাইলাম। যদি র্যাফে বলি, র্যাফে একটা গঠন, যে গঠনটা যারা অধোমুখী ডিম্বক, সেই অধোমুখী ডিম্বকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি? র্যাফেটা, আর অন্য কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। চেলাজা, চেলাজা হচ্ছে একটা বিশেষ ধরনের গঠন, যেটা হচ্ছে ডিম্বকের কোন পার্টটাকে বলা হবে? ধরো সাপোজ এটাকে যদি আমরা একটা ডিম্বক ভাবি, এই পার্টটাকে যদি একটা ডিম্বক ভাবি, এই ডিম্বকের ভিতরের এই নিচের প্রান্তটাকে আমরা কি বলি? ডিম্বক মূল। এই ডিম্বক মূলেরই আরেকটা নাম হচ্ছে চেলাজা। কি বললাম? এর আরেকটা নাম হচ্ছে চেলাজা। যাই হোক, পরের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নেব। দেখো বলছে সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা। দেখো নামেই যখন বলেছে সেকেন্ডারি, সেকেন্ডারি মানে সেগুলো কখনো 2n এ থাকে না, ওগুলো কত হয়ে যায়? n। এবার যদি n হয়, আমাদের 2n সমান আমরা কি জানি? 2n সমান 44 a প্লাস এক্স ওয়াই। এবার যদি n হয়, এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? 22 a প্লাস এক্স অর 22 a প্লাস ওয়াই। তাহলে এই দুটো অপশন থাকতে হবে ওখানে। তাহলে দেখছি এটাও নেই, এটাও নেই, তাহলে এগুলো কি? এগুলো ভুল। নিচে একটু দেখে নিন, নিচে দেখো এই অপশনটায় দুটো একসাথে একসাথে দেওয়া আছে, তাহলে এটাও তো কোনো মতে হবে না। এটা দেখো সিম্পলিফাই করা আছে, তাহলে অ্যান্সার কি হলো আমাদের? ডি। এইবার দেখবো বলছে ব্লাস্টুলা কটি স্তর নিয়ে গঠিত? দেখো সবাই দিকে দেখবে এবং তোমরা কমেন্টে কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? দেখো
এখানে প্রথমেই বলবো ব্লাস্টুলা কটা কোষ নিয়ে গঠিত। দেখা যাক, ব্লাস্টুলা একটা কোষ নিয়ে গঠিত। যদি বলো কেন, যদি আমরা একটা পিকচার আঁকি, দেখে নাও। এই গঠনটা, এই বাইরের যে কোষগুলো, এটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট। কি বলা হয়? ট্রোফোব্লাস্ট। এগুলোকে বলা হয় অন্তঃকোষপুঞ্জ। কি বলা হয় এগুলোকে? অন্তঃকোষপুঞ্জ। এবার একটা কথা বলি, দেখো বাইরের দিকে একটাই লেয়ার আছে না, তাহলে এটা কোন কোষ সম্পূর্ণ স্তর? ট্রোফোব্লাস্ট। এইখানের এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। যেটাই যে দুটো আছে, দুটো যে গঠনটা আছে, আমাদের যখন গ্যাস্ট্রুলা দশা শুরু হয় সেই সময় স্টার্ট পয়েন্টে দুটো কোষের লেয়ার থাকবে, একটা এন্ডোডার্ম, একটা এক্টোডার্ম। কিন্তু যখন গ্যাস্ট্রুলা অর্থাৎ গ্যাস্ট্রুলেশন কমপ্লিট হবে, তখন তার মধ্যে তিনটে লেয়ার দেখতে পাবে টোটাল। তো টোটাল তিনটে পাবো, একটা এক্টোডার্ম, একটা মেসোডার্ম আর একটা এন্ডোডার্ম। তাহলে দুটো কখন দেখতে পাবো, তিনটে কখন দেখতে পাবো, বোঝা গেল। তাহলে ব্লাস্টুলার অ্যান্সার সবসময় কত হবে? 1। নেক্সট, অ্যামনিওসিন্থেসিসের সময় অ্যামনিওটিক তরল কোন অবস্থায় সংগ্রহ করা হয়? আগে বলে দিই, ম্যানোপোজ। হোয়াট ডু মিন বাই ম্যানোপোজ? ম্যানোপোজ কাকে বলা হয় আগে এটা আমাদেরকে জানতে হবে। লাস্টে একটা ওয়াজ আছে, পজ। পজ কথার অর্থ বন্ধ হওয়া, আটকে যাওয়া। অর্থাৎ যখন মেয়েদের রজস্রাব বন্ধ হয়ে যায়, অর্থাৎ 45 বছরের পর মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তো সেই সময় ঘটনাটাকে কি বলা হয়? ম্যানোপজ। ল্যাকটেশন কাকে বলে? যখন কোনো একটা মা কোনো একটা সন্তানের জন্ম দেয়, প্রথম 6 মাস পর্যন্ত তার স্তনগ্রন্থি থেকে দুগ্ধের ক্ষরণ চলতে থাকে, সেই মিল্ক সিক্রেশনটাকেই বলা হয় কি? ল্যাকটেশন। কি বলা হয়? ল্যাকটেশন। প্রসব, প্রসব, প্রসব অর্থাৎ পারচুরেশন। যখন কোনো একটা বাচ্চা পরিণত হওয়ার পর, 9 মাস পর পরিণত হওয়ার পর যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে পারচুরেশন বা প্রসব। এখানে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে, মেনলি এখানে কাজ করে অক্সিটোসিন আর রিল্যাক্সিন। কি বললাম? অক্সিটোসিন আর রিল্যাক্সিন। এইবার আছে একটা গর্ভাবস্থা, প্রেগনেন্সি। এই গর্ভাবস্থার সময় আমি ধরছি কোনো একটা মা, গর্ভাবস্থার সময় তার ভিতরে এরকম একটা থলিবৎ অংশ থাকে, যে থলিবৎ অংশটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। এই প্লাসেন্টার ভেতরে এই গহ্বরটাকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি। এই অ্যামনিওটিক ক্যাভিটি থেকে যে তরলটা সংগ্রহ করা হয় তাকে আমরা কি বলবো? অ্যামনিওটিক তরল। এই অ্যামনিওটিক তরলটা কখন তাহলে নেওয়া হবে? গর্ভাবস্থায়। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ডি। এরপর আমরা একটা জিনিস দেখব, 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনটা দেখা যাক। আমার অফলাইনে বসে থাকা কোনো একটা স্টুডেন্টকে দিয়ে করানো যাক। দিয়া চলে এসো। সরি, 8এরটা হয়নি, 8এরটা আগে করবো আমরা। চলে এসো। কি হবে এটার অ্যান্সার? এমটিপি। এমটিপির ফুল ফর্ম কি? জানা নেই? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। কি বলা হয়? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। চলে যাও। কেউ বলতে পারবে এটার ফুল ফর্ম? এআরটির ফুল ফর্ম কি হবে? তোমরা জানলে তোমরাও কমেন্টে অ্যান্সার করো। তোমরা জানলে তোমরাও কমেন্টে অ্যান্সার করো। এই এআরটির ফুল ফর্ম কি? কেউ পারবে? অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অর্থাৎ এখানে যত গর্ভ সঞ্চার করার কৃত্রিম পদ্ধতিগুলো আছে,
সেই পদ্ধতিগুলোকে একত্রে কি বলা হয়? ART। নেক্সট, IVF ET এর ফুল ফর্ম কি হবে? ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার। কি বললাম? ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার। IUCD এর ফুল ফর্ম কি হবে? ইন্ট্রা ইউট্রাইন কি হবে? কেউ পারবে? এর ফুল ফর্মটা? কন্ট্রাসেপটিক ডিভাইস। কি বললাম? ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিক ডিভাইস। তোমাদের ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এই ফুল ফর্মগুলো থেকে হয়তো কোশ্চেন আসবে না, বাট এই রিলেটেড কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে, মাথায় রাখবে। নেক্সট বলছে বন্ধাত্ব ইনফার্টিলিটি দূর করার একটা প্রযুক্তি। দেখো এখানে সেম আমরা পেয়ে গেছি। দেখো এইগুলো আমাদের রিলেটেড নয়, এই ওয়ার্ডগুলো আমাদের রিলেটেড নয়, কারণ এগুলো আমরা কখনো পাইনি এই চ্যাপ্টারগুলোই। তাহলে আমরা বলতে পারি যে বন্ধাত্ব দূরীকরণ, আমি একটু আগেই বললাম না, গর্ভ সঞ্চারের জন্য যে কৃত্রিম পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়? ART। ওটাই তো বলছে বন্ধাত্ব দূরীকরণ, মানে তো গর্ভ সঞ্চার ঘটাতে চাইছে, তার মানে একে কি বলবো আমরা? ART। কি বললাম? ART। এটার ফুল ফর্ম হচ্ছে, মনে রাখবে, ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। কি বললাম? ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। নেক্সট, এরপর একটা কোশ্চেন দিয়েছে, দেখো এখানে বলছে পরীক্ষার মাধ্যমে বংশগতির ক্রোমোজোম তত্ত্বটির প্রমাণ কে করেন? বলছে পরীক্ষার মাধ্যমে প্রমাণ কে করেছিল? মনে রাখবে, কে করেছিল? মর্গান। তাহলে স্যাটন আর বভেরি কি করেছিল? সেটার প্রস্তাব করেছিল। প্রথম তারা পেশ করেছিল পরীক্ষাটাকে, কিন্তু তার ক্রোমোজোমাল তত্ত্বের প্রমাণটা কে দিয়েছিল? মনে রাখবে, মর্গান। আর একে তো আমরা জানি ফাদার অফ হেরিডিটি বলা হয়। যে কাকে বলা হয়? মেন্ডেলকে। দেখো বার বডির সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে বার বডির সংখ্যা দেখি আমাদের একজনকে তোলা যাক। বিজয় এসো, তোমরা পারলে তোমরাও অ্যান্সার দিতে থাকো, আমি দেখছি, চিন্তা নেই তোমাদেরটাও। ঠিক আছে, দেখো আমাদের বিজয় অ্যান্সারটা করেছে। এখানে কটা এক্স আছে আগে দেখে নি? 4খানা। এখানে এক্স আছে, তাই এখানে এক্স ইউজ আমরা করবো না, এখানে এন ইউজ করব আমরা। n-1, অর্থাৎ যতগুলো এক্স থাকে তার থেকে আমরা 1 মাইনাস করবো। 4টা এক্স আছে, তার থেকে 1 মাইনাস করলে কত হবে? 3। তাহলে বার বডির সংখ্যা আমরা এইভাবে কিন্তু পাবো। ওকে, নেক্সট, কোন ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন থাকে? প্রথমেই বলবো হল্যান্ড্রিক কথাটার অর্থই হচ্ছে ওয়াই ক্রোমোজোমাল। কি বললাম? ওয়াই ক্রোমোজোমাল। নেক্সট, সিকল সেল অ্যানিমিয়া। এখানে আগে কিছু জিনিস আমরা একটু জেনে নেবো, এগুলোকে একটু ডিসক্রাইব করে নিই আমরা। ফ্রেমশিফট মিউটেশন কাকে বলবো? কোনো একটা নাইট্রোজেন বেসের সজ্জা থেকে যদি বেস পেয়ারকে আমরা চেঞ্জ করে দিই, তখন সেটাকে আমরা কি বলবো? বিশেষ কোনো একটাকে চেঞ্জ করলে পয়েন্ট। কি বললাম? কোনো একটা বেস পেয়ারের সজ্জা আছে এরকম, তার কোনো একটাকে যদি চেঞ্জ করি তখন সেটাকে আমরা কি বলছি? পয়েন্ট। ডিলিশন কাকে বলবো? আমি সাপোজ ধরছি ডিলিশন আর ডুপ্লিকেশন, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটু সবাই দেখে নাও। ডিলিশন আর ডুপ্লিকেশন, ধরো এরকম একটা ক্রোমোজোম আছে, এরকম একটা ক্রোমোজোম আছে, এ বি সি ডি, কটা জিন আছে? 4টা জিন ক্রোমোজোমটার উপর আছে। এবার আমি দুটো ছবি আঁকবো এখানে, এই ক্রোমোজোমটারে একবার ডিলিশন করব আর একবার ডুপ্লিকেশন করব। ভালো করে একটু দেখে নাও। দেখো এখানে ডি জিনটাকে আমরা বাদ দিয়ে দিছি, অর্থাৎ এর কি ঘটেছে? ডিলিশন, এই পার্টটা। এবার আমরা বলছি দেখো এই জায়গাটায় বি জিনটা ডুপ্লিকেট হয়েছে, তাহলে এর কি ঘটেছে?
ডুপ্লিকেশন। তাহলে কোনোটাই একটা বাদ যাবে একটা জিন, আর কোনোটাই জিনটা ডুপ্লিকেট হয়ে যাবে। অর্থাৎ দেখবো আমরা এখানে, তাহলে আমাদেরকে সিকল সেল অ্যানিমিয়া বলেছে। মনে রাখবে সিকল সেল অ্যানিমিয়া একটা অটোসোমাল পার্ট। এটা কার জন্য হয়ে থাকে? পয়েন্ট মিউটেশনের জন্য। কার জন্য হয়ে থাকে এটা? পয়েন্ট মিউটেশন। নেক্সট, এরপর একটা জিনিস দেখবো। দেখো এখান থেকে আমাকে একটা ম্যাথ দিয়েছে, সরি একটা 14 আছে, দেখো 14টার পর ম্যাথটা আছে। বলছে কোন পদ্ধতি দ্বারা ডিএনএ এর ক্ষুদ্র অংশকে অসংখ্য ডিএনএ অর্থাৎ মাল্টিপ্লিকেশন ঘটানো যাবে। ডিএনএ কে ক্ষুদ্র অংশে মাল্টিপ্লিকেশন ঘটাবো, অর্থাৎ এখানে কি প্রোব তৈরি করা যাবে। তাহলে প্রথমে একটা জিনিস দেখবো আমরা এখানে। আগে প্রথমে বলছি ডিএনএটাকে অসংখ্য ডিএনএ খণ্ডক তৈরি করবে। মনে রাখবে এটা একটা যে পদ্ধতি সেটাকে বলা হয় কি? পিসিআর। এটা তোমাদের হিসেবেই সিলেবাসে নেই, তোমাদের সেকেন্ড সেমিস্টার যে সিলেবাস সেখানে বায়োটেকনোলজি বলে একটা ব্যাপার আছে, সেই জায়গাটাই আছে। বাট এখানে এই পার্টগুলো কেন দিয়েছে একটু বলে দিই। তোমাদের এখানে সেই জননগত বিভিন্ন রোগগুলো আছে না রিপ্রোডাক্টিভ হেলথে, সেই রোগগুলোর জন্য এই প্রশ্নগুলো এখানে উঠে এসেছে। মনে রাখবে এর পুরো নাম হচ্ছে পলিমারেজ চেন রিঅ্যাকশন। ওই পার্টটা পড়াতে গেলেই তারপরের একটা পার্ট আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, আর তারপরে একটা পার্ট আছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের পদ্ধতির মধ্যে এই ওয়ার্ডটা যার নাম ভিএনটিআর, ভেরিয়েবল নাম্বার টেন্ডন রিপিটস। কি বললাম? ভেরিয়েবল নাম্বার টেন্ডন রিপিটস। তাহলে এটার অ্যান্সার আলটিমেট আমরা কোনটাকে করব? পিসিআর। মাথায় রাখবে। নেক্সট ম্যাথটা করবো এবার। 15 ম্যাথটা কি বলেছে? কোনো একটা ডিএনএ ছিল, সেখানে সাইটোসিনের ক্যালকুলেটটা কত দেওয়া আছে? 18। তাহলে বলছে অ্যাডেনিনের ক্যালকুলেটটা আমাদেরকে করতে বলেছে। প্রথমে বলবো যখন এরকম আমাদের ম্যাথগুলো দিয়ে দেয় একটা সূত্র মনে পড়ে যায়। এগুলো জানি, এগুলো নাইট্রোজেন বেসের ভ্যালুটা দেওয়া আছে। যখন এরকম নাইট্রোজেন বেসের ভ্যালু দেওয়া থাকে তখন চার্গভ ল আমাদের মনে পড়ে যায়। চার্গভ লটা কি ছিল? a প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি। এবার এখান থেকে আমরা কিভাবে বের করব? দেখো এখান থেকে বের করাবার টেকনিক দেখো। প্রথমে যে জিনিসটা বলবো, আমাদের অ্যাডেনিনের পরিপূরক থাইমিন, গুয়ানিনের পরিপূরক সাইটোসিন, অর্থাৎ এর ভ্যালু আর এর ভ্যালু সেম হবে, এর ভ্যালু আর এর ভ্যালু সেম হবে। তাহলে আলটিমেট আমাদেরকে দেয়া আছে কোনটা? দেয়া আছে সাইটোসিন, বের করতে বলেছে অ্যাডেনিন। তাহলে সি এর সাথে পরিপূরক কম্পোনেন্টকে জি, তাহলে আমরা লিখতেই পারি যেহেতু আমাকে অ্যাডেনিনকে বের করতে বলেছে তাহলে এটাকে এ রাখবো, জিটাকে আমরা সি করে দেবো। এইবার টিটাকে আমরা কি করব? এ করব, আর এটাকে কি করব? সিটাকে সি করব। এবার দেখো তাহলে আলটিমেট যদি আমরা দেখতে যাই এখানে তো সব কেটে যাবে, তো আমরা এইভাবে পার্টটাকে আমরা করব না, আমরা এইখানে একটা জিনিস করব। দেখো এই পার্টটা মনে রাখবে তোমরা, এই দিকে যে কোনো একটা পার্টকে আমরা 50 ধরে করতে পারি। দেখো যদি এইভাবে করি তাহলে এর ভ্যালু, এইট ভ্যালুটা কত দেওয়া আছে? 18, এটা কত? 50। তাহলে এ সমান কত হবে? 50 মাইনাস 18, আলটিমেট কত? 32। আমার ঠিক আছে নাকি বোঝার উপায় দেখো, ঠিক আছে নাকি টোটাল আমরা কি করে বুঝবো? মনে রাখবে এই সূত্রটার লাস্ট পার্টটা কি ছিল? a প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়ালস টু 1। মানে এখানে আমাদেরকে যেহেতু শতাংশে মানে শতকরা ভাগে বলে, তার মানে টোটাল পরিমাণটা কত হওয়ার কথা? টোটাল পরিমাণটা 100 হওয়ার কথা। টোটাল পরিমাণটা কত হবে? 100 হবে। এটা মাথায় রাখবে, কত হবে? 100। তো সেটা আমরা দেখবো। দেখো টোটাল পরিমাণটা কিভাবে 100 হবে। দেখো আমরা কি দেখালাম? এর পরিমাণটা কত দেখালাম? 32। তাহলে এর পরিমাণ 32 হলে টি এর পরিমাণও কত হবে? 32। এবার আমাদের এখানে দেয়াই ছিল সাইটোসিন কত? 18। তাহলে জিও কত হবে? 18। দেখো এটা 64 আর এটা 36, আলটিমেট করো, দেখো কত বেরাবে? 100। তার মানে অঙ্কটাই অ্যান্সার আমাদের কি হবে? 32। কি বললাম বোঝা গেছে? এটা কি বললাম বোঝা গেছে? এরপর দেখো দেখো পরের পার্টটা কি দিয়েছে। বলছে পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ। তাহলে এই পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ এরা কি ধরনের অঙ্গ? তাহলে আমরা প্রথমে দেখবো এগুলো অগ্রবাহুর রূপান্তর। অগ্রবাহুর রূপান্তরে যদি আমরা বলি, এরা পাখির ডানা উঠতে পারে ডানা দিয়ে, আর এরা হাঁটতে পারে। তাহলে এদের অগ্রবাহুর গঠনটাই কি? কেন? আমি সাপোজ ধরছি আমাদের হাত, এই জায়গায় একটা হাড় আছে যার নাম হিউমেরাস। হিউমেরাস এই জায়গায় একটা হাড় আছে আলনা, হিউমেরাস
রেডিয়াস, এখানে উপরে আছে রেডিয়াস আর নিচে আছে কি আলনা। এই গঠনটা এই প্রাণীদের সবারই কি, তাহলে এরা গঠনগত দিক থেকে একই, আর গঠনগত দিক থেকে একই হলে তাদেরকে আমরা কি বলি, সমসংস্থ। সমবৃত্তীয় যারা তারা কি গত একই হবে, কার্যগত একই হবে। আর নিষ্ক্রিয় অঙ্গ কি, এরা আছে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এরা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে মনে রাখবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আর কক্সিস, এছাড়াও আছে তৃতীয় মোলার দাঁত, কানের পেশি, চোখের তৃতীয় নেত্র পল্লব, গায়ের লোম, এগুলো কিন্তু হয়ে থাকে। নেক্সট এবার দেখো প্রদত্ত কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, মানেই নিষ্ক্রিয় অঙ্গ নয়। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটা, দেখা যাক। আমি এক্ষুনি বললাম দেহের লোম নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এটা ভুল। আমি এক্ষুনি বললাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাহলে এটাও ভুল। আমি এক্ষুনি বললাম তৃতীয় মোলার দাঁত, তাহলে এটাও ভুল। তাহলে একটাই অপশন পড়ে আছে, দেখো অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস কোথায় থাকে, আমাদের ঠিক এই পজিশনে যেখানে ইসোফেগাস আর ট্রাকিয়া দুটো ভাগ হয়েছে, তার উপরে একটা ঢাকনার ন্যায় পার্ট থাকে যেটাকে আমরা বলি অ্যাপিগ্লটিস, আর সেখানে একটা ছিদ্র থাকে বড়, সেটাকে আমরা কি বলি, গ্লটিস। এটা ক্লাস 11-এ ছিল আমাদের। নেক্সট আন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটা কার মতবাদ, মনে রাখবে এটা কি, আর্নেস্ট হেকেল। ওপারিন, হ্যালডেন এরা রাসায়নিক বিবর্তনবাদের সম্পর্কে যুক্তি দিছিল। ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদের সম্পর্কে বা যোগ্যতম উদ্বর্তনের সম্পর্কে বা জীবন সংগ্রাম সম্পর্কে বিভিন্ন মতবাদকে বলেছিল। এরপরে দেখো একটা সূত্র আসছে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। প্রথমে বলবো এটা ভুল আছে, এখানে প্লাস দেয়া আছে, এটা প্লাস হবে না। সূত্রটা কি থাকে, আমরা প্রথমেই বলবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এইবার আমরা যে জিনিসটা দেখব, এটা বলছি সূত্রটা কোন অংশটাকে মেনে চলবে, নিচে অনেকগুলো পার্ট দিয়েছে, বলছে কোনটাকে মেনে চলবে। তার জন্য আগে জানতে হবে আমাদের হাইড্রোইনবার্গ লটা। আমাদের হাইড্রোইনবার্গ লটা কি ছিল কেউ বলতে পারবে? ঠিক আছে, এত বড়টা লেখা তো আমাদের পসিবল নয়, আমি বলে দিচ্ছি। দেখো হাইড্রোইনবার্গ লটা কি ছিল, বলছে কোনো একটা বৃহৎ বা যথেচ্ছ পপুলেশন, আমাদের অ্যান্সার পেয়ে গেছি পপুলেশন, আমরা নামেই পেয়ে গেছি পপুলেশন জেনেটিক্স নিয়ে এটা করা হয়েছিল। আমি তাও সূত্রটা বলে দিই, কোনো একটি বৃহৎ বা যথেচ্ছ পপুলেশনে জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, ন্যাচারাল সিলেকশন, মিউটেশন এই ঘটনাগুলো যদি না ঘটে, সেই পপুলেশনটার অ্যালিল ফ্রিকোয়েন্সি অর জেনেটিক ফ্রিকোয়েন্সি কি থাকবে, কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকবে। মাথায় রাখবে এটা। তাহলে কার ক্ষেত্রে হবে, পপুলেশনের ক্ষেত্রে। এগুলো তো আমাদের নেই। মেন্ডেলিয়ান জেনেটিক্স, এটা মেন্ডেল। নেক্সট নালিজমি, নালিজমির অবস্থা। প্রথমে বলবো আগে এই পার্টটাকে একটু শিখে দিই, এখানে 6টা পার্ট আছে আমাদের, এই পার্টগুলো থেকে কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, এই পার্টগুলো থেকে কোশ্চেন আসেই আসে। দেখো আমি কিছুগুলো জিনিস লিখবো, কি কি দেখো, প্রথমে যেটা বলবো মনোজমি, ডাবল মনোজমি, নালিজমি, এগুলো কাকে বলি। আমাদের স্বাভাবিক ক্রোমোজোম সেট কত, 12 মানে কত হয় 46। এখানে স্বাভাবিক থেকে মনো মানে কটা কমে যাবে, ডাবল মানে -1 তোমাদের মনে হতে পারে স্যার -1 মানে -2 করে দিলে তো হয়, এটা ম্যাথ ক্যালকুলেশন নয়, এটা বায়োলজিক্যাল টার্মে আমাদের কি বলা হয়, যদি দুটো ক্রোমোজোম থাকে সেই দুটো ক্রোমোজোম থেকে একটা একটা করে বাদ যাবে, এটার অর্থ এটাকে বোঝায়। আর নালিজমি কি হবে 2n-2, এটার অর্থ একটা ক্রোমোজোম থেকে কটা পার্ট বাদ যাবে, দুটো পার্ট বাদ যাবে। এইটা এখানের আরো একটা পার্ট আছে, কি কি মনে রাখবে, ট্রাইজোমি, ডবল ট্রাইজোমি, আর একটা দেখবো কি টেট্রাজোমি। ট্রাইজোমিও কথার অর্থ হচ্ছে একটা বেশি হবে, ডাবল কথার অর্থ 2n+1+1 হবে, আর টেট্রাজোমি কথার অর্থ 2n+2 হবে। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা যেটার জন্য পড়ছিলাম সেটাকে দেখবো, কি বলেছে নালিজমি। এই নালিজমি চলে আসলে আমরা যে জিনিসটা বুঝতে যাবো, প্রথমেই যে জিনিসটা বুঝবো আমরা একটু আগে দেখেছিলাম, কি করেছিলাম 2n-1, এইটাকে আমরা কি বলেছিলাম টেট্রাজোমি। তারপরেরটাকে আমরা কি বলেছিলাম
মনোজমি, তারপরটাকে আমরা কি বলেছিলাম ডবল মনোজমি। এরপর দেখবো নেক্সট, দেখো এই কোশ্চেনটাকে একটু করবো আমরা, ঠিক আছে ঠিক আছে, এটা করবো আমরা। এটা একটা অফলাইনের আমরা একটা স্টুডেন্টকে একটু ডেকে নেবো। সুদীপ এসো। কি হবে অ্যান্সার করো, তোমরা সাথে সাথে অ্যান্সার দিতে থাকো। দুটোই ঠিক। এটার কারণ কি, এটা ঠিক কেন? বলছে ক্লিষ্টগামী ফুলগুলো হলো অপরিবর্তনীয়ভাবে অটোগ্যামী। ইয়েস, ভেরি গুড। বলছে ক্লিষ্টগ্যামিটার ক্ষেত্রে কি সেলফ পলিনেশন ঘটে। অর্থাৎ আমি সাপোজ বলছি, যদি একটা ফুলকে আমরা কল্পনা করি, একটা ফুলকে আমরা কল্পনা করলাম, এই ফুলটা ক্লিষ্টগ্যামী কথার অর্থ হচ্ছে ক্লোজড, অর্থাৎ বদ্ধ অবস্থায় থাকে। তার মানে এর ফুলের পরাগণটা কি করবে, এখানেই ফুল পড়বে, মানে সেই ফুলেই পড়ছে, আর সেই ফুলে পড়া মানেই আমরা কি বলবো অটোগ্যামি। তাহলে অর্থাৎ প্রথম ইয়েটা ঠিক আছে। ঠিক আছে, তারপরেরটা কেন তুমি সত্য করলে বলো। দেখো ও বলছে যে এটা সেলফ পলিনেশন ঘটে। কি বললাম, এটা সেলফ পলিনেশন ঘটে। সেলফ কেন হলো, দেখো নিজের ফুলের পরাগরেণুটা নিজের ফুলেই পড়লো না, এই জন্য এখানে কি পলিনেশন ঘটলো, সেলফ পলিনেশন ঘটলো, অর্থাৎ এখানে ক্রস পলিনেশন ঘটলো না। তাহলে আমরা লিখতে পারি উইদাউট ক্রস পলিনেশন। তার মানে এখানে তো এখানে বলেই দিয়েছে আমাদের, দেখো কি বলেছে পাঠটায়, ইতর পরাগযোগের সম্ভাবনা থাকে না। তার মানে কি এটাও ঠিক এটাও ঠিক, তার জন্য অ্যান্সার কি হয়ে গেল আমাদের, অ্যান্সার ডি। যাও চলে যাও নেক্সট, তোমরা দিতে থাকো তার সাথে অ্যান্সার। দেখো কি বলছে, এই পার্টটা আমরা দেখে নেব কোনটি সঠিক শনাক্ত করতে বলেছে। একটু তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো অনেকে বইয়ের অ্যান্সার গুলো দেখে করে তোমরা করবে, কোনোটাই কিন্তু ভুলও থাকতে পারে। সব যে ভুল থাকবে সেটা বলছি না, বাট কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ভুল থাকতে পারে। ওই জন্য কেয়ারফুলি কনসেপ্ট নিয়ে তোমরা কিন্তু এগুলো সলিউশন করবে। নেক্সট বলছে মিওসিসের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়। ঠিক আছে, আমরা এটার একটু দেখে নেবো পার্টটা। আমি ধরছি একটা রিপ্রোডাক্টিভ মাদার সেল টুইন, তাহলে এর মিওসিস ঘটাবো আমরা, মিওসিস দুটো স্টেপে ঘটাবো, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। মিওসিস 1 ঘটালে হ্যাপ্লয়েড দুটো তৈরি হবে, মিওসিস 2 ঘটালে টোটাল কটা তৈরি হবে, টোটাল 4টা তৈরি হবে। এটা হচ্ছে মিওসিস 1, এটা হচ্ছে মিওসিস 2। দেখি না এগুলো সব তো হ্যাপ্লয়েড, আর এটা জনন কোষেই ঘটে, তার জন্য এখানে স্বাভাবিক ক্ষেত্রে কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। তাহলে এগুলো সব কি হবে, হ্যাপ্লয়েড। তাহলে দেখি বলেই দিলাম হ্যাপ্লয়েড গ্যামেট, তার মানে এটা কি, এটা সত্য। মিওসিস প্রক্রিয়ার সমাপ্তকরণের পর গ্যামেটের বিভেদন হয়। বলছে মিওসিস প্রক্রিয়ার সমাপ্তিকরণের পর গ্যামেটের বিভেদন হয়, মানে গ্যামেটটাকে ভেঙে যায় না, তো এখানে তার ভাঙবে না। আমি যদি এগুলোকে, এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে, তার মানে এটা শুক্রাণু অর্থাৎ স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, বা উজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমরা যদি এগুলোকে শুক্রাণু ধরি একটা, তাহলে এই ক্ষেত্রে ডিম্বাণুর সাথে এরা কি হবে, গ্যামেট গঠনের পরে মিলিত হবে, কখনো তো ভাঙবে না। তাহলে দেখো না, আমরা বলতে পারি তাহলে এই অপশনটা কি আছে, ভুল আছে। কখনো গ্যামেটের বিভেদন ঘটবে না, বিভেদন মানে ভেঙে যাওয়া। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনকারী স্টেম কোষ, প্রথমেই বলে দিই এইখানে বলছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনকারী স্টেম কোষসমূহ মিওসিস আরম্ভ হয়। ফার্স্ট কথা, মিওসিসের জন্য সব সময় কোন কোষের প্রয়োজন হয়, জনন কোষের প্রয়োজন হয়, কখনো দেহ মাতৃকোষে ঘটতে পারে না। তাহলে এইটা ভুল, কি বলবো আমরা, ভুল। সেটা ভুল, সেটা হচ্ছে না, বিটা হচ্ছে না। এটি লিউটিনাইজিং হরমোন এলএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা অগ্রপিটুইটারির ক্ষরণ। ঠিক আছে, একটা কথা একটু বলে দিই, দেখো এই যে এলএইচ আছে না, এই যে এফএসএইচ আছে না,
এই যে এলএইচ এফএসএইচ এগুলো প্রোজেস্টেরন এস্ট্রোজেনের ক্ষরণে কাজ করে। এবার যদি বলি যে এখানে দেখো বলছে এটি, এটি বলতে কাকে বোঝাচ্ছে এখানে? মানে মিওসিসকে বোঝাচ্ছে হিসেব মতো। তাহলে আমরা একটাই বলতে পারি যে শুক্রাণু উৎপাদনের সময় টেস্টোস্টেরন লাগে, ডিম্বাণু উৎপাদনের সময় এস্ট্রোজেন লাগে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই পার্টগুলোকে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে পার্টটাকে, বাট সেই পরিপ্রেক্ষিতে দিতে পারে। কারণ ও ক্ষেত্রে মিওসিসের মাধ্যমে আমি যদি বলি ডিম্বাণু উৎপন্ন হবে, তাহলে ডিম্বাণুর ক্ষেত্রে লাগবে কাকে? ডিম্বাণু উৎপাদনের ক্ষেত্রে এস্ট্রোজেন লাগবে। এবার এস্ট্রোজেন কার ক্ষেত্রে থেকে ঘটিত হয়? এস্ট্রোজেন এফএসএইচ থেকে ঘটিত হয়। তাহলে সেই ক্ষেত্রে ওই দিক থেকে আসে, তার মানে এটাকে আমি ঠিকই বলছি। তারপরে একটা বলছে এটি যৌবনারম্ভের সময় আরম্ভ হয়। হ্যাঁ, যখন আমরা পিউবার্টি এজে আসি সেই সময় আমাদের শুরু হয় কি? ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন। অর্থাৎ আমরা বলতে পারি যে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো মিয়োসিস ঘটবে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে দেখো ঠিক আমরা কটা পেলাম? এ ডি ই। দেখি অপশন কোনো আছে কি? দেখো এ কোনো ঠিকই নেই, এ একটাও ঠিক নেই। তাহলে অর্থাৎ এটা অপশন ভুল আছে, মনে রাখবে। এ ডি ই। নেক্সট, এরপর বলছে জন্ম নিয়ন্ত্রণে কোন পদ্ধতি সাহায্য করে? জন্ম নিয়ন্ত্রণে বলেছে, দেখে শুনে অ্যান্সার করতে হবে। এইবার জন্ম নিয়ন্ত্রণে কোনটা সাহায্য করবে আমরা সেটাকে করব। দেখো এটা গর্ভ সঞ্চার ঘটাবার জন্য গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, যারা বন্ধা হয় তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয়। এটাও তো একটু আগে বললাম আমরা, ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার, এটাও সেম ক্ষেত্রে, এটা সেম ক্ষেত্রে। এবার এটার সাথে সেরকম ভাবে রিলেটেড নয়। জন্ম নিয়ন্ত্রণ বলেছে ইন্ট্রা ইউট্রাইন ডিভাইসকে ইউজ করলে সন্তান হবে না মিলনের পর। তাহলে অ্যান্সার কি হবে? এর অ্যান্সার সি। এরপর দেখব এখানে দেখো ই এফ আছে, এটাও অ্যাকচুয়ালি হয় না, ই টি হবে, এমব্রায়ো ট্রান্সফার হয়। এই পার্টটা করবো। এবার ম্যাচিং আছে একটা, বেশ দেখা যাক, দেখি ম্যাচিংটা কেউ পারো নাকি। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? রাহুল চলে আসো। তোমরা অ্যান্সার করতে থাকো। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি। দেখি কি করেছো। মনস পিউবিস, এই জায়গাটা হচ্ছে কোন পার্টটা যদি বলি আমরা, এটা ছেলে বা মেয়ে, মেল আর ফিমেলদের ক্ষেত্রে বহিঃজননাঙ্গের ঠিক উপর দিকে যেখানে পিউবিক হেয়ার গঠিত হয় সেই জায়গাটাকে আমরা কি বলি? মনস পিউবিস। এন্ট্রাম কাকে বলবো? আগে এটা একটু দেখিনি এন্ট্রামের পার্টটা। একটা গ্রাফিয়ান ফলিকল, এর ভিতরে এই গহ্বরটাকে কি বলা হয়? এই গহ্বরটাকে আমরা বলবো অ্যান্ট্রাম। তারপরে বলছে ট্রোফো একটোডাম, কি বললাম? ট্রোফো একটোডাম। ট্রোফো একটোডাম যদি আমরা চলে আসি, আমরা বুঝতেই পারছি ভ্রূণের গঠন, ভ্রূণের গঠনে আছে। কারণ আমরা ব্লাস্টুলে যখন পেয়েছিলাম ট্রোফো ব্লাস্টটা পেয়েছিলাম, যে ট্রোফো একটোডাম বলেছে, তাহলে ওই দিকেই কোনো গঠন হবে। নেভেনকান, নেভেনকান কোনটাকে বলবো? দেখো এটা হচ্ছে শুক্রাণুর টেলের অ্যাক্সিস পার্টটা,
যেখানে মাইটোকন্ড্রিয়াটা মনে রাখবে কি বললাম, মাইটোকন্ড্রিয়াটা এরকম ভাবে একটা শীট গঠন করে স্পাইরিক্যাল ভাবে, এটাকে বলা হচ্ছে নেভেন কার্ন। এরপর এখানে আমরা একটু দেখে নেবো কোনটার সাথে কোনটা রিলেটেড, একটু দেখে নিই। তাহলে আমরা এটার সাথে আমরা পেয়ে গেলাম স্পাম, মানে এটার অ্যান্সার কি হয়ে গেল 2। টোফো একটোডার্ম আমরা এখানে বুঝতে পারছি যে কি হতে পারে, দেখো ভ্রূণের উৎপত্তি, যেহেতু এখানে আমাদের ব্যাস্টুলা বা ব্লাস্টুলা কোনো অ্যান্সার নেই, তাহলে আমরা বলতে পারি যে এই পার্টটা হতে পারে এখানে, তাহলে এটা দেবো 1। তারপরে অ্যান্ড্রাম গ্রাফিয়ান ফলিকল পরিণত ডিম্বথলির পার্ট, তাহলে এটা দেবো 4। মনস পিউবিস মানে স্ত্রীদের এখনই বললাম বহিজন অঙ্গ, তাহলে এটা হবে কত, এটা হবে 3, এটা 3। তাহলে তোমরা একটু মিলিয়ে নিবে কোনটা অ্যান্সার হয়, তারপরে অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট দেখো, এই সেম কোশ্চেনটা মেবি 1 নম্বর মডেলেও ছিল, ঠিক আছে, 1 নম্বর না থাকলেও রায়মার্টিনের কোনো মডেলে ছিল, দেখবে আমার ভিডিও করা আছে। যাই হোক, গনোরিয়া কি হবে, নেজেরিয়া গনোরিয়া। সিফিলিস কি হবে, টেপোনিমা প্যালিডাম। জেনিটাল ওয়ার্ডস কি হবে, ভেরি গুড। এইডস কি হবে, HIV। ট্রাইকোমোনিয়াসিস মনে রাখবে, ট্রাইকোমেটিস ভ্যাজাইনালিস, এইটাও একটা। আর একটা হয়, এটা জেনিটাল ওয়ার্ডস দিয়েছে তো, একটা জেনিটাল কি হয়, হারপিস, সেটা বলা হয় HPV, হারপিক্স সিমপ্লেক্স ভাইরাস, মাথায় রাখবে এটা। নেক্সট, এরপর এরপর আমাদের বক্তব্য দিয়েছে, দেখা যাক কি বলেছে বক্তব্যগুলোই, অনেক বড় একটা দিয়েছে। বলছে মেন্ডেল মটর গাছের সাহায্যেরা বিপরীতধর্মী প্রলক্ষণযুক্ত বৈশিষ্ট্যের উপর গবেষণা করেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন বংশগত সূত্র, ঠিক আছে। বলছে মেন্ডেল মটর গাছের সাহায্যেরা চরিত্রের বৈশিষ্ট্য যে পরীক্ষাগুলো করেছিলেন সেগুলি হলো বীজের আকার বর্ণ, একদম। ফুলের বর্ণ, সেটাও ঠিক। পত্রের আকার বর্ণ, পাতা, পাতা তো দেয়নি। ফুলের অবস্থান, কাণ্ডের উচ্চতা, হ্যাঁ দিয়েছিল। এবার এই পার্টটা কিন্তু দেয়নি, শুধু পত্র না বীজ পত্র ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ভুল বলতে পারি। তার জন্য এটা আমরা দেব না, এটা দেব না এখানে, যেহেতু বীজ পত্র হতো ঘটনাটা। তাহলে আমরা কোনটা ভুল বলবো, 2টা ভুল বলবো, একটা ঠিক বলবো। আছে কোনো অপশন আছে, দেখো এটা। নেক্সট, এখানে দেখো আর একটা ম্যাচিং দিয়েছে, প্রকটতা, সহপ্রকটতা, প্লিওট্রফি, পলিজেনিক উত্তরাধিকারী। মনে রাখবে যখন একটা জিন অনেক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে আমরা কি বলবো, প্লিওট্রফি। একটা জিন, দেখো হয়ে গেল। পলিজেনিক উত্তরাধিকারী উল্টোটা, অনেক জিন একটা বৈশিষ্ট্য, তাহলে চলে গেল কোনখানে, উপরেরটা। এবার বলছে সহপ্রকটতা, দুটো হেটেরোজাইগাস জীবের বৈশিষ্ট্য যখন একসাথে প্রকাশ পাবে তখন সেটা সহপ্রকটতা। কোথায় আছে দেখো, দেখো দেখো, দুটি অ্যালিলের সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, তাহলে এটার সাথে 3, অবভিয়াসলি বাকি রইল একটা, এটা। তোমরা মিলিয়ে এটা আমাকে কমেন্টে জানাবে যে কোন অপশনটা এখানে হবে। নেক্সট, এরপর দেখো দুটো আরো বক্তব্য দিয়েছে তোমাদের। দেখো তোমাদের নর্মাল এমসিকিউ ভুল হওয়ার প্রবাবিলিটি খুব কম, তোমরা কোনগুলোই যদি ভুল করো কোনগুলোই ভুল করবে, এই বিবৃতিমূলক প্রশ্নগুলো, সত্য মিথ্যাগুলো, নতুবা কিছু কেস স্টাডি থাকে সেই কেস স্টাডিগুলোই ভুল করতে পারো। তার জন্য এই কোশ্চেনগুলো খুব মন দিয়ে করবে। বলছে AUG, হ্যাঁ AUG একটা কি মনে রাখতে হবে, এটা দেখো মনে রাখবে, এটা একটা কি কোডন। প্রথমে একটা জিনিস বলবো, কোডন কাকে বলে। পরপর 3টে নাইট্রোজেন বেস বসবে, আমি AUG, এরা তখনই, এদের তখনই আমি কোডন বলবো যদি এরা অ্যামিনো অ্যাসিডের জন্য মেসেজ নিয়ে যায়। এই AUG এমন একটা কোডন যাকে বলা হয় সূচনাকারী কোডন বা ইনিশিয়েশন কোডন। এ একটাই মাত্র অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, যার নাম হচ্ছে মিথিওনিন। কি বললাম, মিথিওনিন, একটাই করে। কিন্তু এখানে দেখো একটু মনে হচ্ছে আমার ভুল বলেছে, দেখো বলছে AUG মিথিওনিন আর ফিনাইল অ্যালানিন, এইটার জন্য কোনো কোড বহন করে না, এটার জন্য করে, তাহলে একটার জন্য, দুটোর জন্য নয়, তাহলে এটা কি ভুল। তারপরে বলছে AAA আর AAG, এই যে
এরা দুজনেই এমন একটা কোডন যারা কি করে, লাইসিন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। একটু কথা তোমাদেরকে একটু বলে দিই, মনে রাখবে এইটা, এই যে এই পার্টটা সত্য, এটা দুটো আলাদা কোডন কিন্তু একটাই অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এই ধরনের ঘটনাকে একটা জিনিস বলে, মনে রাখবে। ধরো আমি দিলাম এ এ এ, ওটা দিয়ে বুঝাচ্ছি, এ এ জি। ধরো আমি আরেকটা দিলাম এ এ ইউ। দেখো সবার কত নম্বর নাইট্রোজেন বেসটা পরিবর্তন হয়েছে? এরকম 3 নম্বর নাইট্রোজেন বেসটা পরিবর্তন হয়েও যদি তারা একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড তৈরি করে বা সংকেত বহন করে, তখন তাকে বলা হয় ওভাল হাইপোথিসিস। কি বলা হয়? ওভাল হাইপোথিসিস। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, নেক্সট। তাহলে দেখো কোনটা ঠিক আছে, দুইয়েরটা ঠিক আছে আর একেরটা ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি। দেখো এরপর এখানে একটা ম্যাচিং দিয়েছে। এই ম্যাচিংটা দেখো, এ স্তম্ভের সমস্ত দিকটাই জিন লেখা আছে, শুধু এটা ভুল লেখা আছে, এটা টাইপিং মিস্টেক আছে। আমি ঠিক আছে, এইটা আমি কিছু চেঞ্জ করছি না। অ্যান্সারটা কি হবে পাশে আমি লিখে দিচ্ছি, মনে রাখবে। এটা দেয়া আছে ল্যাক ওপেরন বলে একটা পার্ট আছে তোমাদের, সেই ল্যাক ওপেরনের একটা পার্ট থেকে তোলা। কি আছে? ল্যাক ওপেরনের গঠনগত জিন আর নিয়ন্ত্রণকারী জিন, সেই জিনগুলোর নাম আছে। সেই জিনগুলোর আমি নামগুলো এমআরএন এর উপর একটু লিখে দিচ্ছি, তোমরা একটু এটা মনে রাখবে, ঠিক আছে? বই থাকলে দেখবে, সবার বইও থাকবে, এরকম কোশ্চেনও পাবে তোমরা। দেখো এই জিনটাকে বলা হয়, এই জিনটাকে বলা হবে ল্যাক আই। এইটাকে বলবো এই পার্টটাকে বলবো ল্যাক পি, এইটাকে বলবো ল্যাক ও, এইটাকে ল্যাক জেড, এইটাকে বলবো ল্যাক ওয়াই, আর এইটাকে বলবো ল্যাক এ। এইবার এদের কিছু কাজ আছে, এই কাজগুলো এখানে দিয়েছে তোমাদের এদিকে দেখতে, মনে রাখবে। এই ল্যাক আই যেটা, সেটা রিপ্রেসর। এই জিনটার নাম হবে কি? আই জিন। বিটা গ্লাক্টোসাইডেজ, বিটা গ্লাক্টোসাইডেজ এটা হচ্ছে ল্যাক জেড জিন, কাজ করে এটার জন্য। বিটা গ্লাক্টোসাইডেজ পারমিয়েজ, যদি পারমিয়েজ ওয়ার্ডটা থাকে তখন কোন জিন? ওয়াই জিন। আর ট্রান্স অ্যাসিটাইলেজটা সব সময় কোন জিন? এ জিন। তাহলে এগুলো আলটিমেট কাজগুলো দেয়া আছে, তোমাদেরকে কি করতে হবে? জিনগুলোর নাম এখানে জানতে হবে। তাহলে বিটা গ্লাক্টোসাইডেজের জন্য জেড, পারমিয়েজের জন্য ওয়াই, রিপ্রেসারের জন্য আই, ট্রান্স অ্যাসিটাইলেজের জন্য এ। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। ওকে, নেক্সট পরেরটায় চলে আসবো আমরা। দেখো পরেরটা, দেখো একটু বড় প্রশ্নটা দিয়েছে, মানে অনেকগুলো অপশন দিয়েছে, তো কোনটা ঠিক এটা আমাদেরকে এখানে বলতে হবে। বলছে কিছু জীবাশ্ম বর্তমানে জীবিত জীবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা জীবন্ত জীবাশ্ম বলে লিভিং ফসিল বলে একটা ওয়ার্ড শুনেছিলাম, যারা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেই সময়, জীব সৃষ্টির সময় তারা উদ্ভব হয়েছে, বাট এখনো পরিবর্তন ছাড়া টিকে আছে। তার মানে অবশ্যই জীবিত, বর্তমানে জীবিত জীবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে তো তারা, জীবন্ত জীবাশ্মগুলো। তার মানে এই ব্যাখ্যাটা কি সত্য? বলছে কিছু জীবের, কিছু জীবের অস্তিত্ব পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, যেমন ডাইনোসর একটা নির্দিষ্ট জুরাসিক সময় ছিল, এখন আর নেই। তার মানে এটাও ঠিক। তারপরে বলছে প্রাচীন, কি বলছে ভালো করে দেখো, বলছে প্রাচীন শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম সাম্প্রতিক শিলাস্তরে উপস্থিত জীবাশ্মের অপেক্ষা অধিক জটিল। কথাটা ভালো করে দেখো কি বলছে। বলছে প্রাচীন শিলাস্তরে যে জীবাশ্মগুলো আছে সাম্প্রতিক শিলাস্তরে উপস্থিত জীবাশ্মের অপেক্ষা অধিক জটিল। মানে যে জীবাশ্মগুলো আগে হয়েছে সেই জীবাশ্মগুলো নাকি এখনের থেকে জটিল। বিবর্তনের সংজ্ঞাটা লেখাই আছে, কি লেখা ছিল? ক্রমান্বয়ে বা ধীরে ধীরে সরলতম জীবটা জটিল হয়েছে। জীবাশ্মটা তো জীবটারই একটা গঠন, একটা অংশ, যেটা শিলার উপর ছাপ থেকে গেছে। তাহলে বিবর্তন আমাদেরকে বলা আছে ক্রমান্বয়ে ধীরে ধীরে সরলতম জীব থেকে জটিলতম জীব তৈরি হয়েছে। তার মানে জীবের স্ট্রাকচারটা জটিল হয়েছে পরের দিকে, আগের দিকে নয়। কিন্তু এখানে বলছে প্রাচীন শিলাস্তরে
প্রাচীন শিলাস্তরে যে জীবাশ্মগুলো আছে সাম্প্রতিকের থেকে ওগুলো কি জটিল। জটিল ছিল না, ওরা কি ছিল সরল। জটিল তো এখনেরটা। তাহলে এই ব্যাখ্যাটাকে কি বলবো আমরা মিথ্যা। সাম্প্রতিক অতীতকালের শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যা প্রাচীনকালের শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যার তুলনায় কম। এখন যে জীবগুলো হচ্ছে সেগুলো বেশি মারা গিয়েছে না প্রাথমিক অবস্থায় বেশি মারা গিয়েছে? অবভিয়াসলি প্রাচীনকালে বেশি মারা গিয়েছে, তাদের জীবাশ্মটা বেশি হবে, আমাদের প্রাচীন বা আধুনিক বা সাম্প্রতিক কালের জীবাশ্মটা কম হবে। দেখি কি বলেছে, সাম্প্রতিক অতীতকালের শিলাস্তরে গঠিত জীবাশ্ম কি বলেছে, অতীতকালে শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যা প্রাচীন শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যার তুলনায় কি বলেছে কম। সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে, কমেই তো, তাহলে সত্য হবে। তাহলে একটু দেখে নেবো আমরা যে কটা ঠিক হয়েছে। 1 2 4 আছে কোন অপশনে? দেখি এই পার্টটাকে দেখি একবার আগে দেখতে হবে। সাম্প্রতিক অতীতকালের শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যা প্রাচীন শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যার তুলনায় কম। এখানে দেখো ভাষাটা একটু অন্যরকম বলেছে, বলছে সাম্প্রতিক অতীতকালের শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যা প্রাচীন শিলাস্তরে, মানে সাম্প্রতিক বলতে এখন বোঝাচ্ছে, এখন বোঝাচ্ছে প্রাচীন শিলাস্তরে গঠিত জীবাশ্মের সংখ্যার তুলনায় কম। হ্যাঁ, হিসাব মতো তো এটা ঠিকই আছে। 4 অপশনটা তো কোনোখানে নেই, 1 আর 2 আছে, বাট এটাও 4এরটাও ঠিক আছে ওদের কথা অনুযায়ী। নেক্সট এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে, অভিযোজিত বিকিরণ কি হবে? আমরা জানি অ্যাডাপটিভ রেডিয়েশন, ডারউইনের ফিঞ্চ পাখি মনে আছে, একটা ভৌগোলিক অঞ্চলে থাকার সময় তারা কি হয়েছিল বিভিন্ন কারণে বাসস্থান বা খাদ্যের জন্য ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়ার জন্য তাদের বিভিন্ন ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছিল, যেটাকে আমরা কি বলি অভিযোজিত বিকিরণ। অভিসারী, অভিসারী মানে কার্যগত একই, কার্যগত একই হলে আমরা দেখবো প্রজাপতির ডানা আর পাখির ডানা। অপসারী মানে সমসংস্থ, মানে হচ্ছে মানুষ আর তিমির অগ্রবাহু। আর একটাই পড়ে আছে কার্যকলাপ দ্বারা বিবর্তন, এটা সবসময় অতিরিক্ত আগাছা নাশ হ্যান এগুলো সবগুলো হয়। তোমরা কোন অ্যান্সারটা ঠিক এটার আমাকে কমেন্টে জানাবে। নেক্সট 32 দেখে নাও। দেখো বলছে মানুষের ফলে পরিবর্তনে ঘটেছে কোনগুলো? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইন বর্ণিত ফিঞ্চ পাখি এটা মানুষের জন্য হয়নি, তাহলে এটা ভুল। আগাছা, আগাছা প্রতিরোধী আগাছা নাশক বলা মানেই মানুষের জন্য। ড্রাগ সব এগুলো স্বাভাবিক, এগুলো বলা মানে মানুষের জন্য। কুকুর পোষ্য প্রাণী, তার মানে ওটা তো মানুষই তো পোষ মানিয়েছিল, তার মানে এটাও ঠিক। তাহলে অ্যান্সার কোনটা হতে পারে? সি এরটা হবে। নেক্সট দেখো এখানে একটা দিয়েছে যে উপযুক্ত কি বলছে, হারণগুলি উপযুক্ত মস্তিষ্কের আয়তনের সঙ্গে মেলাও। ঠিক আছে, এটা মেলাতে বলেছে তাই তো। দেখি হোমো হ্যাবিলিস, হোমো এটা নিয়ান্ডারথাল, হোমো সেপিয়েন্স আর হোমো ইরেক্টাস। তাহলে প্রথম কারা এসেছিল? প্রথমে বলি ওদের সিরিজটা, প্রথমে অস্ট্রালোপিথেকাস, সরি প্রথমে ড্রায়োপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, তারপরে রামাপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস। তার হোমো হ্যাবিলিস আগে, তাই তো। হোমো হ্যাবিলিস যদি আগে হয় তাহলে সবচেয়ে কম এইটাই আছে। তাহলে দেখো এর সাথে 3 যাবে, এটার সাথে 3। হোমো ইরেক্টাস তারপরে এসেছে, তাহলে এটার সাথে 1 যাবে। তারপরে দেখো হোমো নিয়ান্ডারথাল তারপরে এসেছে, তাহলে এটার সাথে কি যাবে, এটার সাথে অ্যাকচুয়ালি 1350 যাওয়ার কথা, কিন্তু মনে রাখবে হোমো সেপিয়েন্স যেটা এই পার্টটা অ্যাকচুয়ালি ভুল দেয়া আছে। ঠিক আছে, কেন একটু বলে দিই, আমাদের যেটা হোমো সেপিয়েন্স সেটা ছিল হচ্ছে 1650 সিসি, তো সেক্ষেত্রে কিন্তু এটার সাথে মিলছে না। এটা নিশ্চয়ই তোমাদের বইয়ের কোনো না কোনো বইয়ের লাইনের পার্ট থেকে তুলেছে, যার জন্য এরকম ভাবে দিয়েছে। হোমো নিয়ান্ডারথালটা ঠিক আছে, এটা আগে মিলিয়ে নি। দেখো A3 আর C1, A3 C1 দেখো এইটাই আছে আর এইটাইও আছে। এবার দেখি আমার বিটা মানে হোমো নিয়ান্ডারথাল একটাকে 4 ধরেছে
আর একটাকে 2 ধরেছে, ঠিক আছে। লাস্টের পার্টটাকে মেলালে এই পার্টটা ওই জন্য খুব কনফিউজ, বাট এটা মনে রাখবে তোমাদের হোমো নিয়ান্ডারথাল যেটা সেটা এইটার সাথে হবে আর এইটা এইটার সাথে হবে, কারণ যত সেপিয়েন্সের পার্টটায় হঠাৎ বেড়েছিল তারপরে কমে গেছিল, তো সেই কারণে আমরা এটা করছি। বাট তোমরা এটার ক্ষেত্রে বই একটু দেখে নেবে, কারণ এটা বইয়ের একটা ডাটার পার্ট থেকে দেওয়া, কিন্তু বাট ম্যাক্সিমাম বইয়ে দেওয়া আছে হোমো স্যাপিয়েন্স 1650, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স 1600, সরি 1450 আর 1400। একটা কাজ করবে, এটাকে তোমরা এটাই করে দেবে, এটাকে তোমরা এই পার্টটায় রাখবে আর এটাকে এই পার্টটায় রাখবে, ওকে। D4 আর B2 এইটাই করবে। দেখো এখানে একটা গ্রাফ দেখিয়েছে, প্রথমে বলবো এই গ্রাফটা কার, মেনস্ট্রুয়াল সাইকেলের গ্রাফ একটা, এটা মেনস্ট্রুয়াল সাইকেলের যদি গ্রাফ হয় তাহলে প্রথমেই বলবো একটা জায়গায় একটা হরমোন সবচেয়ে বেশি ট্রিক করে, যেটাকে আমরা এলএইচ সার্চ বলি, এই জায়গাটাকে আমরা এলএইচ সার্চ বলবো। তাহলে এটা কোন হরমোনকে নির্দেশ করছে, আছে কি দেখো তো, আছে দেখো এলএইচ। এবার এখানে একটা ড্যাশ পূরণ দিয়েছে, প্রাথমিক পপুলেশন ড্যাশ, ঠিক আছে, কোনো একটা নির্বাচন পরবর্তী পপুলেশন ড্যাশ রেটের ভিত্তিতে বিভিন্ন প্রকার প্রাকৃতিক নির্বাচন স্টেবিলাইজিং সিলেকশন চিত্রে উপস্থিত হয়েছে, ঠিক আছে। কোনটা স্টেবিলাইজিং প্রথমে বলে দেয়, এগুলো সবগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মেন গ্রাফ আর এটা প্রেজেন্ট গ্রাফ, ডটেড লাইনটা সবসময় প্রেজেন্ট গ্রাফ হয় আর ডট লাইনটা সবসময় মেন গ্রাফ হয়। দেখো এইটা কোনো পপুলেশনের গ্রাফ নয়, আগেই বলে দিই, এইটা হচ্ছে যখন এরকম কোনো পার্ট থেকে হঠাৎ একটা ঢিপির মতো উঠে যাবে তখন সেটাকে মনে রাখবে, সেটাকে বলা হয় স্টেবিলাইজিং, এটা স্টেবিলাইজিং, তার মানে অ্যান্সার এইটাই হবে, এটার অ্যান্সার বি হবে। এবার দেখো এটাকে কি বলবো, ডাইরেকশনাল বা অভিমুখী, যখন এইরকম ভাবে মুভ করে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, ডাইরেকশনাল। আর একটা আছে দেখো, যখন প্রেজেন্ট লাইন এম শেপ নিয়ে নিবে মনে রাখবে তখন এটা ডিসরাপটিভ বা বিচ্ছিন্নমূলক নির্বাচন বলা হয়, মনে রাখবে এটা। এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের সেকেন্ড নাম্বার এবিটি এর মডেলটা। পরের একটা মডেল করবো আরেকটা, যেটা হচ্ছে 47 এসসি 47। দেখো দেখো এসসি 47 এর করব, দেখা যাক কি কি বলেছে পার্টটায়। দেখো প্রথমে এখানে বলেছে কি বলেছে, একটি ডাইথিকাস পরাগধানীতে থাকে কটা পরাগথলি, আগেই বলবো এর একটা পিকচার আঁকতে হবে এই জন্য, এটা বোঝাবার জন্য। দেখো যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে এটা একটা ডাইথিকাস পরাগরেণু পরাগধানী, ডাইথিকাস যদি হয় এগুলো পরাগথলিগুলো, তাহলে কটা পরাগথলি আছে, 4টা, তাহলে অ্যান্সার এটার কত হবে, এটার অ্যান্সার হবে কত, 4। এটাই কিন্তু মেন, ম্যাক্সিমাম ফুলের এই ঘটনাটা দেখা যায়। বলছে শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম কি থেকে, মনে রাখবে গলগি বডি, একটাই সেল অর্গানেল থাকে ওখানে গলগি বডি। আর টেলে, টেলের কোনো কোশ্চেন আসলে সবসময় কি হবে, এটা মনে রাখবে, টেলের যদি কোনো কোশ্চেন আসে তার অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো অস্ট্রেলিয়া অ্যান্টিজেন টেস্ট এএটি কোন রোগে করা হয়, মনে রাখবে কোন রোগে, হেপাটাইটিস, হেপাটাইটিসে করা হয়। এটার ক্ষেত্রে পিসিআর করা হয়, কি বললাম পিসিআর। গনোরিয়ার ক্ষেত্রে, গনোরিয়ার ক্ষেত্রে ভিডিআরএল টেস্ট করা হয় মেনলি, আর এটার ক্ষেত্রে পিসিআর মেবি ইউজ করা হয়। এটার ক্ষেত্রে ইউজ করা হয় অ্যালিজা, কি কি করা হয়, অ্যালিজা মনে রাখবে, অ্যালিজার ফুল ফর্মটাকে মনে রাখবে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। নেক্সট বলছে দেখো বংশ পরম্পরায় পুরুষদের টাক পড়া এক প্রকার, এখানে অপশন দিয়ে দিচ্ছে আমাদের, অপশন দিয়ে দিচ্ছে। এবার এই জিনিসটা আমরা দেখবো, এটা কোনো একটা আমাদের অফলাইন স্টুডেন্ট থেকে সলভ করবো, দেখবো করা যায় নাকি না। সঞ্চারী চলে এসো।
সলভ করে এটা 4 নম্বর কোশ্চেনটা। কেন প্রজননিক বলা হবে? একটু ভালো করে বলো, আগে বলো তো, আগে বলো তো। টাক পড়া, টাক পড়া তো এটা কাদের হয়, ছেলেদের না মেয়েদের? লেখা আছে পুরুষ, তাহলে ছেলেদের মানে কোন ক্রোমোজোম গঠিত হবে? এটা ওয়াই ক্রোমোজোম। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই ক্রোমোজোম গুলো মুভ করার মাধ্যমে আসে, তাই তো? এবার ওয়াই ক্রোমোজোম মুভ করার মাধ্যমে আসছে মানে ওয়াই ক্রোমোজোম প্রজননের ফলেই তো মুভ করবে, তার জন্য তুমি এটা বললে, তাই তো? এবার এগুলো হলো না, যাও চলে যাও। দেখো এরপর বলছে ওপাল নামক কোডনটির নিউক্লিওটাইডের সিকোয়েন্স কি হবে? তিনটে এখানে মনে রাখতে হয়, একটা ওকার, ওপাল, এম্বার। কি বললাম? ওকার, ওপাল, এম্বার। এইটার ক্ষেত্রে মনে রাখবে ওকার কি ইউএ, এইটার ক্ষেত্রে মনে রাখবে কি ওপাল, খুব ভালো করে এটা কোশ্চেনে দেয়। আর এটা কি এম্বার, মনে রাখবে। আর এইটা একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, যার নাম হচ্ছে আমরা একটু আগেও করে এসেছি মিথিওনিন। আর এইগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে না, কারণ এরা হচ্ছে সমাপ্তি কোডন। কি বললাম? সমাপ্তি কোডন, মাথায় রাখবে এটা। নেক্সট, এরপর 6টা বহিরাকৃতি সাদৃশ্যযুক্ত জননগতভাবে পৃথক, কথাটা বুঝো। এইখানেই অ্যান্সার মেবি হয়ে যাবে আমাদের। দেখো এটা মুছলাম আমি। দেখো এখানে কি বলেছে, বহিরাগত সাদৃশ্য, ঠিক আছে, জননগতভাবে পৃথক। এই কথাটা বলা মানে এখানে যদি কোনো প্রজাতি অ্যান্সার চাইছে তাহলে সেগুলো সিবলিং প্রজাতি হয়। এটা ক্লাস 11-এর একটা লাইন। আমাদের 11-এ আমাদের সে ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ডে যে স্পেসিস আছে সেই স্পেসিসের মধ্যে এই পার্টটা ছিল। দেখি দেখো সিবলিং প্রজাতি, এইটা এইখানে কোন চ্যাপ্টারে আছে একটু বলে দিন। প্রাকৃতিক নির্বাচনের 3 নম্বর ভাগ, বিচ্ছিন্ন কারক বা ডিসক্রিপটিভ। এই বিচ্ছিন্ন কারক নির্বাচনে ড্রসোফিলার একটা পরীক্ষা করা হয়েছিল। সেখানে ছোট ড্রসোফিলা, ছোট রোমযুক্ত ড্রসোফিলা এবং বড় রোমযুক্ত ড্রসোফিলার মধ্যে প্রজননগতভাবে যখন দেখা যায় যে ছোট রোমগুলো ছোট রোমের সাথে আর বড় রোমগুলো বড় রোমের সাথে ফার্টিলাইজেশন করছে, সেই থেকে এরা কি তৈরি হলো? সিবলিং প্রজাতি, মাথায় রাখবে এটা। নেক্সট, একটি ছোট্ট পপুলেশন হঠাৎ বড় হয়ে গেল, ছোট্ট পপুলেশন হঠাৎ বড় হয়ে গেল। আমাদের এখানে জেনেটিক ড্রিফটের দুটো পার্ট ছিল, একটা ফাউন্ডার এফেক্ট, একটা বাটলনেক এক্সপেরিমেন্ট। এই ফাউন্ডার এফেক্টের এই পার্ট এটা বলছে কোন একটা পপুলেশন থেকে কয়েকজন বেরিয়ে করে নতুন একটা বড় পপুলেশন যদি গঠন করে তখন সেটাকে ফাউন্ডার এফেক্ট বলা হয়। অবভিয়াসলি তাহলে কি হবে অ্যান্সার? ফাউন্ডার এফেক্ট। বলছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করতে কোডনের সংখ্যা। আমরা প্রথমেই বলবো টোটাল কোডন কটা থাকে আমাদের? টোটাল কোডন থাকে 64, যার মধ্যে 61 প্লাস 3, যেখানে বলা হয় 61 কোডন যাকে সেন্স কোডন, আর 3 কোডন যাকে ননসেন্স কোডন। এই যে তিনটে ননসেন্স কোডন যারা অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করতে পারে না, আর এরা অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করতে পারে। তাই আমরা বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহনকারী কোডনের সংখ্যা কটা? 61। কটা বলবো এখানে? 61। এইবার এইখানে একটা দেখবো কোশ্চেন, ড্যাশ একটি হরমোনাল আইইউডি। অ্যান্সার কি হবে? একটা এলএনজি 20 দেওয়া আছে, একটা সার্ভাইকাল ক্যাপ দেওয়া আছে, একটা ভল্ট দেওয়া আছে, একটা মাল্টিলোডেড 375। প্রথমেই বলবো এইটা হচ্ছে কি হরমোন নিঃসরণকারী আইইউডি, আর এইটা হচ্ছে কি কপার নিঃসরণকারী। কি বললাম? কপার নিঃসরণকারী। আর এগুলো হচ্ছে শব্দ বুঝতে পারছি আমরা, এগুলো হচ্ছে একটা বাধাদায়ক। নেক্সট, এরপর বলছে কিছু বীজের শস্যের বাইরে অবস্থিত ক্ষয়িষ্ণু স্থায়ী ভ্রূণপোষক কলাকে কি বলা হয়? বলছে কিছু বীজের শস্যের বাইরে অবস্থিত ক্ষয়িষ্ণু স্থায়ী ভ্রূণপোষক কলাকে ড্যাশ বলা হয়। প্রথমে বলবো স্কুটেলাম, মানে যেটা হচ্ছে ভুট্টার বা একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে কি বলা হয়? স্কুটেলাম। এই যে বাইরের যে ক্ষয়িষ্ণু ভ্রূণপোষকটাকে বলা হচ্ছে কি প্যারিস্পার্ম। কি বলা হয়? প্যারিস্পার্ম। পেরিকার্প কাকে বলবো? পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। যে কোনো ফলের বাইরের পার্টটাকে আমরা কি বলবো? পেরিকার্প, তার ভিতরেরটাকে মেসো, তার ভিতরেরটাকে এন্ডো।
অ্যারিল। কোন ফলের রসালো অংশকে কি বলবো? অ্যারিল। যেমন লিচুর কোন অংশ আমরা খাই? রসালো, অ্যারিলকে খাই আমরা। নেক্সট, এখানে একটা ম্যাথামেটিক্যাল ইস্যু দিয়েছে। একজন বর্ণান্ধ ব্যক্তির অপর এক বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যাকে বিবাহ করলে তাদের সন্তানদের ড্যাশ পার্সেন্ট সম্ভাবনা থাকবে। কথাটাকে বুঝো কি বলেছে আগে একটু দেখো কি বলেছে কোশ্চেনটা। একজন বর্ণান্ধ ব্যক্তির অপর এক বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যা, কথাটা বুঝো। একজন বর্ণান্ধ ব্যক্তি অপর এক বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যাকে বিবাহ করলো, মানে যে বিবাহ করেছে পুরুষটা কি? বর্ণান্ধ। তার মানে এক্সি ওয়াই। এইবার বলছে পুরুষটা বর্ণান্ধ ছিল, পুরুষটা বর্ণান্ধ ছিল, তাহলে তার কন্যা যদি হয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হলেও তারা কি হবে? বাহক। কেন? কারণ পুরুষদের মধ্যে যদি পুরুষটা যদি বর্ণান্ধ ছিল, এটা তো মহিলার দেহে যাবে, তার মানে যদি হয় এই জিনটা যাওয়া মানেই সে বাহক আসবেই আসবে। তার মানে আমরা বলতে পারি এক্সি প্লাস এক্সি। তাহলে এইখান থেকে কটা তৈরি হবে? এক্সি ওয়াই। এখান থেকে কটা তৈরি হবে? এক্সি প্লাস এক্সি। তাহলে দেখো না, এই পার্টটা যদি আমরা দেখি এক্সি প্লাস এক্সি, এইটা যদি দেখি এক্সি এক্সি, এটা যদি দেখি এক্সি প্লাস ওয়াই, এটা যদি দেখি এক্সি ওয়াই, এক্সি ওয়াই। কি চেয়েছিল আমাকে? দেখো তাদের সন্তানরা বর্ণান্ধ। এখন দেখি বর্ণান্ধ কজন হয়েছে, দেখো দুজন হয়েছে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 50%। প্লাসেন্টা থেকে ড্যাশ হরমোন মূত্রের মাধ্যমে ক্ষরিত হয়ে প্রেগন্যান্সি কিটে টেস্ট করা হয়। মনে রাখবে এইচসিজি ফুল ফর্ম হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, আর এর ফুল ফর্মটা মনে রাখবে হিউম্যান কোরিওনিক সোমাটোস্টেটিন। এটা ভ্রূণের বৃদ্ধির জন্য কাজ করে, এটা লিঙ্গ নির্ধারণের জন্য কাজ করে, মাথায় রাখবে এটা। নেক্সট, এরপর একটা বড় একটা পার্ট দিয়েছে 13 থেকে 18 বলছে, দেখি কি কি দিয়েছে। দেখো এখানে আমাদেরকে বলেছে চারটা অপশন আগেই দিয়ে দিচ্ছে, তারপরে বিভিন্ন কোশ্চেনগুলো দিয়েছে। এই চারটা অপশনের সত্য মিথ্যা পার্ট আছে, আমি বারবার অপশনগুলো বলবো না, তোমরা আমাকে দাগ নম্বর দিয়ে আমি এক একটাকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা আমাকে কমেন্ট করবে এ বি সি ডি অপশনগুলোকে। দেখো বলছে টেমপ্লেট তন্ত্রী পরিপূরক তন্ত্রের কোডিং তন্ত্র বলে। সবসময় টেমপ্লেট সবসময় কি হবে? কোডিং হবে, তার মানে এটা সত্য। অ্যান্টিকোডন এমআরএনএ তে থাকে না ভাই, এটা কিসে থাকবে? টিআরএনএ তে থাকবে, তাহলে এটা ভুল। এরপর ভাঙনমূলক নির্বাচন দ্বারা উপপ্রজাতি সৃষ্টি হয়। বলছে ভাঙনমূলক মানেই তো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানেই তো উপপ্রজাতি তৈরি হবে। আমি এখনই বললাম যে শিবলিং প্রজাতি অর্থাৎ ড্রসোফিলা ছোট রোমযুক্ত বড় রোমযুক্ত, তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু উপপ্রজাতি তৈরি হচ্ছে, তাহলে এটা ঠিক। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মানেই আমরা বুঝতে পারছি অভিমুখী নির্বাচন বা ডাইরেকশনাল নির্বাচন, লেখা আছে ভাঙনমূলক, না এটা তো ডিসপারেটিভ নয়, এটা কি? অভিমুখী। তারপরে কি বলেছে দেখো, তোমরা অ্যান্সার গুলো জানাবে কিন্তু কোনটা হবে। 15টা দেখো, 14তম দিনে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু বের হয়। একটু আগে প্রথম কোশ্চেন আমাদের 34 পেজে করে এসেছে, এটা সত্য। এটা গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হওয়ার পর কর্পাস হেমারেজিকাম পরিণত হয়। হ্যাঁ, কোনো একটা গ্রাফিয়ান পলিকল থেকে ডিম্বাণুটা বেরিয়ে গেলে যে রক্তপূর্ণ থলিটা পড়ে থাকে তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় কর্পাস হেমারেজিকাম। নেক্সট, তাহলে এটাও কি? এটাও সত্য। তারপরে বলছে ভারতের অ্যামনিওটিক তরল বিশ্লেষণ দ্বারা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্ভব। হ্যাঁ, করা হয়। বলছে 2022 সালে বলছে অ্যামেন্ডমেন্ট অনুসারে বিশেষ ক্ষেত্রে 24 সপ্তাহ বয়সে ভ্রূণের এমটিপি করা যায়। প্রথমেই বলে এটা 12 সপ্তাহ নরমাল, কিন্তু 2022 সালে এটা 24 সপ্তাহ করা হয়েছে, তাহলে এটাও কি ঠিক। কিছু প্রজাতির সপুষ্পক উদ্ভিদে পরাগধানী গর্ভমুণ্ডের ভিন্ন অবস্থানে থাকায় স্বপরাগযোগ হয়। কিছু প্রজাতির সপুষ্পক উদ্ভিদের পরাগধানী গর্ভমুণ্ড ভিন্ন স্থানে যদি থাকে তাহলে কখনো স্বপরাগযোগ ঘটবে না, ইতর পরাগযোগ ঘটবে, কারণ এটা হার্কোগ্যামির পার্ট। হার্কোগ্যামি মানে এখানে ইতর পরাগযোগ ঘটবে, তাহলে এটা কি ভুল। বলছে সসঙ্গতি হলো একটি জিনগত পদ্ধতি যার দ্বারা স্বপরাগযোগ প্রতিহত হয়। হ্যাঁ, এটা সসঙ্গমরোধী, অর্থাৎ
এটা একটা জিনগতই কোনো একটা পদ্ধতি, যেখানে কি, যেখানে স্বপরাগযোগ প্রতিহত হয়, অর্থাৎ এখানে কি হয়, ইতর পরাগযোগ। কি হবে, ইতর পরাগযোগ। স্বপরাগযোগ প্রতিহত মানেই তো কি হবে, ইতর পরাগযোগ। তাহলে এই ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা ঠিক। এখানে বলছে 18 প্রশ্নটা দেখো, জীবদেহের যে সমস্ত বৈশিষ্ট্য পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের ফিনোকপি বলে। বলছে জীবদেহের যে সমস্ত বৈশিষ্ট্য পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফিনোকপি বলে। দেখো এটা যদি আমি বলি ঠিক তাহলে ভুল, আবার ভুল যদি বলি তাহলেও ঠিক। যদি বলো কেন, এর সংজ্ঞাটাকে একটু অন্য টাইপে দেওয়া আছে। এর ফিনোকপির সংজ্ঞাটা কি ছিল, পরিবেশগত কারণে কোনো একটা জীব চেঞ্জ করবে, কোনো একটা চেঞ্জ করবে, কিন্তু ওই জীবটা চেঞ্জ হবে না, ওই জীবটা অন্য একটা জীবের হুবাহু আকৃতি ধারণ করবে। কি বললাম, কথাটা বোঝা গেছে, তখন তাকে ফিনোকপি। এটা আমরা ঠিক বলতে পারি। দেখো তারপরে বলছে জেনেটিক চরিত্র ভিন্ন হলেও ফিনোকপির কারণে দুটি ভিন্ন প্রজাতির ফিনোটাইপ একই হয়। বলছে দুটি ভিন্ন প্রজাতির ফিনোটাইপ এক হয়। আমি বললামই যে প্রজাতিটা চেঞ্জ হবে না, সে অন্য একটা প্রজাতির হুবাহু রূপ নিতে পারবে, কিন্তু প্রজাতিটা চেঞ্জ হবে না। তাহলে এখানে দুটো প্রজাতি কখনো হবে না। কটা প্রজাতি হবে, একটা। তাহলে এই তথ্যটা কি, ভুল। তোমরা আমাকে এই 18 পর্যন্ত অপশনগুলোকে জানাবে। দেখো এরপর আমাদের অনেকগুলো ম্যাচিং দিয়েছে, দেখো ম্যাচিং গুলো এক একটা করবো। পলিনেটর, পলিনেটর কাদেরকে বলবো, যারা পরাগযোগের বাহক তাদেরকে কি বলবো আমরা, পলিনেটর। পলিনাইজার কাকে বলবো আমরা, পলিনাইজার হচ্ছে যারা সরবরাহ করে যেসব উদ্ভিদগুলো। তারপরে আছে কাইরো পটেরোফিলি, এটা কাইরো পটেরোফিলি হতো, যাই হোক ফিলাসও হয়। এটা হচ্ছে বাদুর। এটা মনে রাখবে, দুটো গাছের নাম এখানে দেয় প্রচুর, একটা কলা আর একটা হচ্ছে কি, মনে রাখবে তোমরা, কদম। কি বললাম, একটা কলা আর একটা কদম। অ্যাপোমিক্সিস, অ্যাপোমিক্সিস হচ্ছে যেটা মিওসিস ছাড়াই ভ্রূণ উৎপাদনের একটা পদ্ধতি। দেখো এরপরে একটা দিয়েছেন, দেখো এখানে দিয়েছে, এখানে কিছু ওয়ার্ড দেখো আননোন টাইপের আছে। দেখো যেমন একটা দিয়েছে, কি দিয়েছে, মেটেমাল্চ, নেভেনকার্ন, ক্যাপাসিটেশন আর অ্যাভগার স্কোর। এই অ্যাভগার স্কোরটা একটু বলে দিই, এটা একটা সুস্থতার পরিচয় পাওয়া যায়। এটা যখন কোনো বাচ্চা সদ্যজাত জন্ম নেয়, তার এই রেটটাকে দেখে বোঝা যায় সে কি রকম আছে। তার মানে দেখো এরকম কোন অপশন আসবে, এই দেখো একটা আসছে ক্যাপাসিটেশন, সক্রিয়করণ শুক্রাণু। নেভেন, এটা নেভেন কান হবে, এটা লেভেন কান লিখেছে, নেভেন কান। নেভেন কান হচ্ছে আমরা জানি, একটু আগেই পড়ে আসলাম, শুক্রাণুর যে টেল সেখানে মাইটোকন্ড্রিয়ার সিদ। আর এটা দেখো মিডল মার্জ, মিডল মার্জ হচ্ছে ডিম্ব নিঃসরণের সময় কিছু ব্যথা অনুভূত হয় মেয়েদের, সেটাকে বলা হয় কি, মিডল মার্জ। এবারে এখানে দেখো তিনটে দিয়েছে বাঁ দিকে, সার্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং। মনে রাখবেন এটা এখানের পার্ট নয়, এটা ওই যে বললাম একটা তোমাদের সেকেন্ড সামেটিভে একটা চ্যাপ্টার, সেকেন্ড সেমিস্টার একটা চ্যাপ্টার আছে ওয়েস্ট, যেটা হচ্ছে বায়োটেকনোলজি, সেই পার্টে তিনটি আছে। বাট এখানে বিভিন্ন টেস্টগুলো হয় না, যে বললাম রিপ্রোডাক্টিভ হেলথের টেস্টগুলোর জন্য এইগুলো দিয়েছে। সার্দার্ন, মনে রাখবে সার্দার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং। সার্দার্ন ব্লটিং এ ডিএনএ টেস্ট করা হয় সার্দার্ন ব্লটিং এ, নর্দার্ন ব্লটিং এ করা হয় আরএনএ টেস্ট, ওয়েস্টার্ন ব্লটিং এ করা হয় প্রোটিন টেস্ট। তাহলে আমরা মেলাবো, সার্দার্ন ব্লটিং এ ডিএনএ এর পার্ট যেটা আছে সেটাই অ্যান্সার, আর ওয়েস্টার্ন ব্লটিং মানে প্রোটিন বললাম, প্রোটিন যেটা আছে সেটাই অ্যান্সার এইটা। আর নর্দার্ন মানে আরএনএ বললাম, মানে এটা। লাও একবার মিলিয়ে নাও পার্টগুলো, যারা আছো তারা সবাই কিন্তু অ্যান্সার দিতে থাকবে। দেখো নেক্সট, এরপর এরপর 22 ম্যাচিংটা আছে, ম্যাচিংটাকে দেখবো। দেখো আমরা যেগুলো জানি সেগুলোকে আগে করে নিতে সুবিধা হবে। ক্রোম্যাগনন মানব মানেই হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এটার সাথে মিলে গেল। জাভা মানব বলে দিই, এটা চীনে পাওয়া গেছিল, দুটো অঞ্চল আছে, এটা ইরেক্টাসের দুটো ভাগ, জাভা মানব, পিকিং মানব। এরা আগুনের ব্যবহার প্রথম শিখেছিল, দেখো আগুনের ব্যবহার থাকবে, এই দেখো। তারপরে দেখো অস্ট্রালোপিথেকাস, এদের যুগটা দেওয়া আছে এখানে, যুগটা দেওয়া আছে মানে আমরা যুগের একটাই পার্ট আছে যে এটাই হবে। আর এ দেখো হোমো হ্যাবিলিস, এরা হ্যান্ডিম্যান বলা হয়। কেন হ্যান্ডিম্যান বলা হয়, এরাই প্রথম পাথরের ব্যবহার শিখেছিল। কিসের, পাথর, ওই জন্য এদেরকে কি বলা হয়, হ্যান্ডিম্যান। মনে রাখবে। নেক্সট, এরপরে দেখবো, তোমরা অপশন গুলো আমাকে কমেন্টে জানাবে, এটা ওকে, এটা কমেন্টে জানাবে। নেক্সট, ঠিক আছে, তোমাদেরকে এই পার্টটা থেকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি,
তোমরা আমাকে কমেন্টে জানিয়ে রাখবে এটা, এই 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 পার্টটা। বাট এর পার্টে আছে নাকি আমি জানি না, কিন্তু কোশ্চেনটা তোমরা অ্যান্সার আমাকে দিয়ে রাখবে। মঙ্গোলিয়া কাদেরকে বলা হয়? কি বললাম? মঙ্গোলিয়া। এই পার্টে কিন্তু নাও থাকতে পারে, এটা হচ্ছে বিবর্তনের পার্ট, ঠিক আছে? যাই হোক, দেখবো তোমরা কেমন পারো, আর কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা সেটাও আমাকে বলবে। নেক্সট দেখো, এখানে একটু আগেই করেছি আমরা LNG-20। LNG-20 মানেই কি? হরমোনাল আইউডি। ভ্যাসেকটমি, ভ্যাসেকটমি করা হয় পুংবন্ধাত্মকরণে। জেনিটাল হারপিস একটা জননগত রোগ। কি? এসটিডির ফুল ফর্ম কি? সেক্সুয়াল টার্মিনেট ডিজিজ। ভল্ট ক্যাপ, সার্ভিক্স। তারপরে দেখে নেবো সত্য মিথ্যা বলেছে। দেখো এখানে অপশন গুলোকে আগে দেওয়া আছে, তারপরে কোশ্চেন গুলোকে দেওয়া আছে, ঠিক আছে? আগের মতোই তোমরা আমাকে জানাবে, 24 থেকে আবার জানাবে এগুলো কমেন্টে। সপুষ্পক সুপ্তবীজি বলেছে। সুপ্তবীজি বলে কিছু হয় না, ওটা গুপ্তবীজি হতো। গুপ্তবীজি নিষেককে ট্রিপল ফিউশন বলে? ট্রিপল ফিউশন এটা নয়। 2n+n অর্থাৎ যেখানে অ্যান্ডোস্পার্ম অর্থাৎ শস্য গঠিত হয় সেটাকে ট্রিপল ফিউশন বলে। এটাকে দ্বিনিষেক বলা হয়। কি বলা হয় এটাকে? এটাকে দ্বিনিষেক বলা হবে, মনে রাখবে। তাহলে এটা কি কি বলবো? ভুল। সপুষ্পক গুপ্তবীজি পুংগ্যামেট দ্বয়ের একটি ডিম্বাণুর সঙ্গে অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। বলছে কি? সপুষ্পক গুপ্তবীজির পুংগ্যামেট দ্বয়ের একটি ডিম্বাণুর সঙ্গে আরেকটা, হ্যাঁ, পুংগ্যামেট একটা ডিম্বাণুর সঙ্গে আরেকটা নির্ণীত নিউক্লিয়াস। এইটাকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে আরটা ঠিক, এটা ভুল। মানুষ্য জনগোষ্ঠীতে ত্বকে মেলানিন সংশ্লেষের হার বিভিন্ন প্রকার ও ত্বকের বর্ণ বিবিধ। হ্যাঁ, কারো কম কারো বেশি। এইটার জন্য একটা আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এটা বংশগতিতে আমরা পলিজেনিক উত্তরাধিকারীর পাটে দেখবে ফিনোটাইপিক সিরিজগুলো তোমাদের আছে। সেই সিরিজগুলো এই টোটাল আমরা যখন চেকার বোর্ডটা দেখেছিলাম, ত্রিশঙ্কর জননে 64 জন এসেছিল। সেখানে এইভাবে ছিল 1/64, তারপরে ছিল 6/64, 6/64, 15/64, 20/64। এটা আবার রিভার্স হয় 15/64, 6/64 আর 1/64। এইভাবে পার্টগুলো তৈরি হয়। মানে এতজন গাঢ় বাদামি যুক্ত রংযুক্ত ত্বকের মানুষ। তাহলে এইবার এইরকম যে মানুষের সংখ্যাটা হয়, এটা ত্বকের বর্ণের উপর নির্ভর করে হয়। আর ত্বকের বর্ণ তখনই চেঞ্জ হবে যখন আমাদের মেলানিন চেঞ্জ হবে। তার জন্য এটা কি আছে? ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে। একাধিক দিনের অসম্পূর্ণ রূপে সহপ্রকটতা ঘটার পরিমাণগত বৈশিষ্ট্যের বহু ফিনোটাইপিক সৃষ্টি হয়। বলছে একাধিক জিনের অসম্পূর্ণ রূপে সহপ্রকটতা ঘটায় পরিমাণগত বৈশিষ্ট্যের বহু ফিনোটাইপ সৃষ্টি হয়। দেখি, একটা ফিনোটাইপ এ, একটা ফিনোটাইপ বি। এটা কিসের উপর নির্ভর করে আমি বলছি? ব্লাড গ্রুপের উপর। এইটার জন্য যদি আমরা সহপ্রকটতা ঘটাই তাহলে একটাই ব্লাড গ্রুপ তৈরি হয়, সেটা হচ্ছে AB। এখানে তাই আমি কটা নাম্বার, কত নম্বরের সিরিজ পেলাম? 1 নাম্বার। তাহলে এখানে কি বলেছিল দেখো, বহু ফিনোটাইপ গোষ্ঠী, কিন্তু আমি কটা পেলাম? একটাই পাওয়া যাচ্ছে, তো কয়েকটা নিল। তাহলে কি আছে অ্যান্সারটা, মানে কি হবে এটা? এটাকে কি বলবো আমরা? ভুল। আমরা একটাই পাবো, অনেকগুলো পাবো না কোনো মতেই। তারপরে এইডস একটি অত্যন্ত সংক্রামক রোগ। হ্যাঁ, এটা একটা অত্যন্ত জননগত সংক্রামক রোগ, কিন্তু এখানে অত্যন্ত সংক্রামক রোগ বলেছে, সেইটা একটা জিনিস ভাবার আছে। এটা যেহেতু জননগত বলেনি, তাই আমরা এটাকে ভুল বলতে পারি, কিন্তু এটা অবশ্যই সংক্রামক। কিন্তু জননগত যেহেতু বলা নেই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ভুল বলে দেবো। কেন? এটা রিপ্রোডাকশন ছাড়া ছড়াতে বা ব্লাড ট্রান্সফারেট ছাড়া ছড়াতে পারবে না, তাই এটা আমরা অত্যন্ত সংক্রামক বলতে পারি না, শুধু জননগতর মাধ্যমেই এটা যাবে। তার জন্য এটাকেও আমরা কি করলাম? ভুলেই করলাম। দেখো এরপর এটা অ্যাকচুয়ালি 26-এর প্রশ্নের ফার্স্টটা, কারণটা দেখি। একত্রে বসবাস, মশার কামড় ইত্যাদি ক্ষেত্রে রোগীটি এক ব্যক্তি থেকে অন্য সংক্রামিত যেতে পারে।
একত্রে বসবাস করলে এটা যায় না, ঠিক আছে। এইবার দেখো, এটা একত্রে বসবাস করলে যায় না, তাহলে এটাকে আমি কি বলবো? ভুল। তাহলে বিবৃতিও ভুল আর কারণও ভুল বলবো এখানে আমরা। দেখি এখানে অপশন আছে নাকি একটু দেখে নিই আমরা। দেখো এখানে অপশন তো এরকম নেই, কিন্তু দেখো এখানে 26-এর যে প্রশ্নটা বলছে অত্যন্ত সংক্রামক, ওখানে অপশন নেই ঠিকই, কিন্তু অত্যন্ত সংক্রামক আমি বলতে পারি না। অত্যন্ত সংক্রামক মানে যেগুলো কাছাকাছি আসলেও ছড়িয়ে যেতে পারে, কিন্তু এটা রিপ্রোডাকশন ছাড়া ছড়াবে না। তাই এটা ভাষাগত কোনো সমস্যা আছে এই পার্টটা। এটা যদি বলতো অত্যন্ত জননগত সংক্রামক রোগ, হ্যাঁ তাহলে আমি ঠিক দিয়ে দিতাম, কিন্তু যেহেতু বলেছে শুধু অত্যন্ত সংক্রামক, তাই আমরা দিয়ে এটা দিতে আমি পারবো না। তাহলে এখানে ভাষাগত কোনো সমস্যা আছে, কারণ আমি যদি এখন অপশনকে মিলাতে যাই তাহলে এটা আমাকে ঠিক বলে দিতে হবে, কিন্তু এটা ভুল। আর এখানে যেহেতু একত্রে বসবাস বলছে, সেক্ষেত্রে তো কোনো মতো হতেই পারে না, এই রোগটা যেতেই পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই কোশ্চেনটার এই জায়গাটা যদি ঠিক বলতে যাই, এখানে ভাষাগত কোনো সমস্যা আছে যার জন্য আমি ভুল বলছি। এটা যদি অত্যন্ত জননগত সংক্রামক রোগ বলতো তাহলে এটা আমি ঠিক দিয়ে দিতাম। দেখো 27টা দেখবো, সুস্থ সবল সদ্যজাতের গড়পড়তা ওজন 4 থেকে 5 কেজি, কোনো মতেই নয়। 2.5 থেকে 3.5, তাহলে এটা কি? ভুল। স্থিতিশীল নির্বাচনের পদ্ধতি একাধিক ফিনোটাইপের গড় মানটি বলাই আছে। স্থিতিশীল নির্বাচনে ফিনোটাইপের গড় মানটি, হ্যাঁ স্থিতিশীলের ক্ষেত্রে গড় মানটিকে নেওয়া হয়, তাহলে এটা কি ঠিক? তারপরটা কি বলেছে দেখি, ক্রম সাজাতে বলেছে, ভালো করে দেখো ক্রম সাজাতে বলেছে, মানে এটা টাইম অ্যারেঞ্জমেন্টটা দিয়েছে আমাদের, কোনটা আগে হয় সেটাকে দেখবো। কটা দিয়েছে এখানে? টোটাল দিয়েছে 5টা দিয়েছে, তাহলে প্রথমে কোনটা হয় দেখি একটু, গৌণ উসাইট জোনাপিলিসটা ছিদ্র গঠন। তার মানে আমরা যদি একটু পিকচারটা এঁকে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো দেখো এটাকে বলবো আমরা জোনা পেলুসিডা। এটাকে আমরা কি বলবো? ভাইটেলাইন পর্দা। আর এইটাকে বলবো পেরিভাইটেলাইন স্পেস। এবার দেখুন এখানে অনেকগুলো কোষ থাকে এরকম, এগুলোকে বলা হয় করোনা রেডিয়াটা। কি বলবো এগুলোকে আমরা? করোনা রেডিয়াটা। দেখো তাহলে ঘটনাটা, দেখো প্রথমে যে জিনিসটা বলবো এখানটায় আমরা, তাহলে প্রথমে করোনা রেডিয়েটার পার্ট, তাহলে করোনা রেডিয়েটা কোন টপিকটা আছে দেখো, সেটাই ফার্স্ট অ্যান্সার। করোনা রেডিয়েটা কোন টপিকটা আছে দেখো, এস, তাহলে এসটা হচ্ছে প্রথমে হবে, এস 1 নম্বরে, এস 1 নম্বরে হবে আমাদের। দেখো তাহলে কি বললাম, কোনটা আমাদের 1 নম্বরে হবে? এসটা 1 নম্বরে হবে। 2 এ জোনাপেলুসিডার পার্ট কোথায় আছে দেখো, সেটা 2 এ হবে, তাহলে এটা হচ্ছে 2 এ হবে। তারপরে দেখো
তিনে কোনটা হবে? তিনে ভাইটালাইন ব্লক, ভাইটালাইনের পার্ট চলে আসছে, মানে তিনে এইটা হবে, আর চারে এইটা। কিন্তু নিচে একটা রয়ে গেছে দেখো, শুক্রাণু আর গৌণ। অবভিয়াসলি শুক্রাণু আর গৌণ ওসাইটের অ্যান্টি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন ফার্স্টে হয়, তারপরে এই জিনিসগুলো আছে। তার মানে আমরা সিরিজটাকে সাজিয়ে নেবো কিভাবে? টি এস, তাহলে একটা দুয়ে দেবো, কারণ এটাকে যদি আমরা এক ভাবি, টি এস, তারপরে দুই মানে কোনটাকে দেবো? পি আর কিউ। তাহলে এটা কোন অ্যান্সারটা আছে? অপশন হচ্ছে সি। এরপর এটা দেখো, এটা দুটোই আছে, যেটা পারো অ্যান্সার করবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ওরা ওইরকম ভাবেই দিয়েছে। কিন্তু এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে হবে না, উচ্চ মাধ্যমিকে একটাই অপশন থাকবে কিন্তু। সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগ মিশ্রিত হয়ে গরম তরল স্যুপ, ঠিক আছে। প্রোটোবায়ন্ট, এটাও ঠিক আছে। ও এটাও তো টাইম অ্যারেঞ্জমেন্ট বলেছে। প্রোটোবায়ন্টের উৎপত্তি, তারপরে বলছে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারপরে বলছে বিজারক পরিবেশ। ঠিক আছে, ভালো করে দেখো, প্রথমে সমুদ্রের জলেই মিশে করে গরম তরল স্যুপ, ওদের থেকে এসেছিল প্রোটোবায়ন্ট। প্রোটোবায়ন্ট গুলো পরবর্তীকালে হাইড্রোকার্বন জলীয় বাষ্পের ক্রিয়ায় তোমার অক্সো বা হাইড্রো অক্সো যৌগ গঠন করে। তারপরে হচ্ছে এসেছিল কি? নগ্ন আরএনএ। তাহলে দেখো টাইম অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে। তাহলে পি কিউ আর এস কোনটা আছে দেখে নাও, পি কিউ আর এস। তারপরে এটা দেখি, প্রথমে বলছে 16 থেকে 32 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা কার্বন মাধ্যম থেকে মাতৃ ও জোড়াতে স্থাপন, ডিম্বাণু দাতাকে এফএসএইচ ইনজেকশন করা, ফার্স্ট ইনজেকশন করবে এটা। তাহলে এটাকে এক দেবো। কিউ এক আছে কোনখানে? দেখো এই দুটোতে আছে। শুক্রাণু দাতা থেকে সংগৃহীত শুক্রাণুকে ইনকিউবেটরে 30 থেকে 60 মিনিট। তাহলে প্রথমে এইটার পর 30 থেকে 60 মিনিট তাকে রাখা হয়, তারপর কি করা হয়? শুক্রাণু ডিম্বাণুকে একত্রীকরণ করা হয়। তাহলে এইটা 2, এইটা 3, এইটা 4। তোমরা মিলিয়ে অ্যান্সারটা বলবে আমাকে কি হবে। নেক্সট, এরপর দেখো কি বলেছে। এই দেখো এই পার্টটা যেটা দেয়া আছে, এখানে আমরা দেখবো কোনটা কি। সি মানে ভিতরেরটাকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে ডিম্বক, আমরা এটা ভালো করে জানি। আর এর ডিম্বক, এইটা ডিম্বক রন্ধ্র, ডিটা ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক নাভি, আর বিটা ডিম্বক ত্বক। তাহলে কোনটা আছে দেখে নেবে, দেখে করে অ্যান্সার দিবে। তাহলে দেখো মানে এটা হবে, সরি এটা ডিম্বক নাভি, তাহলে অ্যান্সার হবে কি? সিটা হবে। দেখো এখানে আমরা মিলাবো কোনটা কি। তাহলে প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা মানে হচ্ছে মূত্রথলি, যেটা মূত্রথলিটাকে ইন্ডিকেট করেছে। এটা দেখো কাকে ইন্ডিকেট করেছে? এইচটা, এইচটা হচ্ছে শুক্রাশয়। তাহলে মূত্রথলি হিসাব মতো দেখো একটাই আছে, দেখো একটাই আছে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? এ। কারণ কিউটা হচ্ছে সেমিনাল ভ্যাসিকল, আর আরটা হচ্ছে কি? প্রোস্টেট গ্রন্থি, যেটা সেমেনের স্মেলের জন্য দায়ী। দেখো তারপরে একটা আছে ফিগার, এটা দেখি, এটা একটু বলি। এটা ট্রান্সলেশনের একটা ছবি। কি বললাম? ট্রান্সলেশন। সেন্ট্রাল ডগমার মধ্যে 3টা পার্ট হয়, রেপ্লিকেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তার একটা ছবি এখানে। এখানে 3টে সাইট হয়, মনে রাখবে। এটাকে অ্যাটাচমেন্ট সাইট, পলিহেড্রাল সাইট, এক্সিট সাইট। তাহলে এক্সটা হবে পি সাইট, কি হবে? পি সাইট। তারপরে দেখি আর কোথায় দেওয়া আছে, ওয়াই। এটা যার উপরে হয় সেইটাকে বলা হয় এমআরএনএ। কি বলা হয়? এমআরএনএ। আর দেখো এখানে জেড দেওয়া আছে। প্রথম এটা হচ্ছে একটা টিআরএনএ, প্রথম টিআরএনএটা এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, যে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসে তার নাম হচ্ছে মিথিওনিন। তাহলে কোনটা অ্যান্সার তোমরা দেখে করে আমাকে দিয়ে দেবে একটু অ্যান্সারটা। নেক্সট, এরপর দেখবো, দেখো এখানে একটা কেস বেস অপশন দিয়েছে। কি বলেছে? একটা প্রসূতি বিশেষজ্ঞর কাছে এক সন্তান সম্ভাবনাযুক্ত দম্পতি, মানে যার সন্তান হবে, তাদের সন্তানের লিঙ্গ জানতে অনুরোধ করিল। চিকিৎসক দৃঢ়ভাবে তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করলেন, কিন্তু কোনো অসাধু চিকিৎসক হলে কোন পরীক্ষা দ্বারা, কিসের উপস্থিতির ভিত্তিতে লিঙ্গ নির্ধারণ করতে পারতেন বলে তুমি মনে করো? প্রথমে এটা একটু বলে দিই। দেখো আমরা একটু আগেই পড়েছিলাম অ্যামনিওসিনটেসিসে লিঙ্গ নির্ধারণ করা যায়। দেখো এখানে বাকিগুলো, এটা তো কোনো মতে হতে পারে না, এটাও হতে পারে না, এটাও হতে পারে না। এবার তাহলে আমরা কোনটার সাহায্যে করবে? অ্যামনিওসিনটেসিস। এখানে একটা আরো কেস বেস দিয়েছে, গির জাতীয় উদ্যান, মাসাই মারা জাতীয় উদ্যান, সিংহের প্রাপ্ত সিংহের মধ্যে
আকৃতি, ওজন, কেশরের বর্ণ, চরিত্র, আচরণ এগুলোগত পার্থক্য আছে। এর কারণ কি হতে পারে? প্রথমেই বলবো, ভালো করে দেখো, দুটো জায়গায় আছে সেই সিংহগুলোর বিভিন্ন আকারগত মানে বিভিন্নগত পার্থক্য আছে। আমরা একটু আগে বলেছিলাম অ্যাডাপটিভ রেডিয়েশন। কোনো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বসবাসের দরুন তাদের বাসস্থান বা খাদ্যগত অভাবের জন্য তারা ভিন্ন দিকে যখন ছড়িয়ে পড়ে, ভিন্ন বাসস্থান বা ভিন্ন ভৌগোলিক অঞ্চলে যখন ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অভিযোজন দেখতে পাওয়া যায়। সেটাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন। তাহলে অবভিয়াসলি কিসের বিচ্ছিন্নতার জন্য? ভৌগোলিক বিচ্ছিন্নতা বা অ্যাডাপটিভ রেডিয়েশন, মাথায় রাখবে। তাহলে এটার অ্যান্সার কি হলো? ভৌগোলিক বিচ্ছিন্নতা। এরকম ভাবে আমরা প্রতিটি মডেল তোমাদের করব এবং তোমরা এগুলো অবশ্যই দেখবে এবং তার সাথে যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট দিন আমরা পরের মডেলগুলো আবার